হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের পরশু টেস্ট পেপার থেকে ক্লাস দিচ্ছি। তোমরা চলে এসো, এই বইটা খুলে এবং পেজ নাম্বার তোমাদের দেখো 389 পেজে, মানে তোমাদের এই যে সেটটা আছে সেট 4, তো সেট 4 থেকে তোমাদের 389 পেজের বড় প্রশ্নগুলো আমরা করাবো। ঠিক আছে, এই যে আমাদের বড় প্রশ্নগুলো তোমাদের 388 পেজের যে সেটটা সেট 4 থেকে পার্ট 1 ক্লাস দিয়ে দিয়েছি। এই 388 পেজের আজকে পার্ট 2 ক্লাস। 389 পেজে দেখো বড় প্রশ্নগুলো আমাদের শুরু 5 থেকে। ওকে, এটা হচ্ছে আমাদের সেট 4 পার্ট 2 ক্লাস। চলো আমরা 5-এর 1 নম্বর অঙ্কটা দেখে নেবো কি বলছে। দেখো এখানে বলছে একটি জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়। সমহার বৃদ্ধির অঙ্ক আছে। 5 বছরে জমিটির দাম বর্তমান মূল্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে। যা বর্তমান দাম হবে, বর্তমান দাম আমরা ধরে নেব যদি x টাকা হয়, তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 2x টাকা হয়ে যাবে 5 বছর পর। কত বছর পর জমিটির দাম বর্তমান মূল্যের 8 গুণ হবে সেটা বের করতে বলেছে কত বছর পর। আচ্ছা দেখো অঙ্কটা ভালো অঙ্ক আছে, অঙ্কটা তোমরা এভাবে করবা। তো এখানে বর্তমান যেটা মূল্য দেওয়া নাই এবং কত হারে বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির হারটাও দেওয়া নাই। 5-এর 1 নম্বরটা, তো আমরা ধরে নিব বর্তমান মূল্যটা, ধরি বর্তমান মূল্যটাকে আমি x টাকা ধরে নিলাম এবং বৃদ্ধির যে হারটা সেই বৃদ্ধির হারটাকে আমি r% ধরে নিলাম, r% হারে বৃদ্ধি পায়। ওকে, তো সমহার বৃদ্ধির যেটা অঙ্ক দেখো 5 বছর পর এই যে জমিটির, দেখো 5 বছরে জমিটির দাম বর্তমান মূল্যের যে দ্বিগুণ হয়ে যাবে সেটা আমরা কিভাবে পাবো। 5 বছর পর জমিটির যে মূল্য হবে, দেখো 5 বছর পর জমির মূল্য কত হবে, দেখো সেটা হবে বর্তমান মূল্য যেটা ধরেছি সেটা ইন্টু বর্তমান মূল্য ইন্টু 1 যেটা হারে বৃদ্ধি পাচ্ছে r%, r/100, আর এখানে পাওয়ারের সময়টা 5 বছর দিয়ে দিবা। এই যে আমাদের 5 বছর পর জমিটির মূল্য কি বলেছে, এখানে দ্বিগুণ হয়ে যাবে, এটাই কিন্তু আমাদের দ্বিগুণ হবে। এই যে দেখো দ্বিগুণ হয়ে গেল। ওকে, এখানে x কেটে দাও, তাহলে এটা 1 + r/100 হোল টু দি পাওয়ার 5 সমান 2 পেয়ে গেলাম। এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। বলছে কত বছর পরে জমিটির বর্তমান মূল্য 8 গুণ হয়ে যাবে। কত বছর পরে সেটা আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিলাম যে y বছর পর 8 গুণ হবে। তাহলে এখানে দেখো সমহার বৃদ্ধি যেটা 8 বছর পর যেটা মূল্যটা হবে, তাহলে সেটা হবে এই যে y বছর পর যে 8 গুণ হবে সেটা হবে বর্তমান মূল্য ইন্টু 1 + r/100। কত বছর পর, y বছর পর কত গুণ হয়ে যাবে, 8 গুণ, মানে এই যে বর্তমান মূল্য যে x টাকা ছিল তার 8 গুণ মানে 8x হয়ে যাবে। ওকে, এইভাবে দাঁড়াবে জিনিসটা। এখানে x কাটো, 8টাকে তোমরা 2 এর কিউব করে দাও। এবার দেখো 2 এর মান আমরা বের করে রেখেছি, 2 এর মান 1 নং থেকে এটা বসিয়ে দেবো 2 এর জায়গায়। 2 এর জায়গায় বসাবো 1 + r/100। ওকে, আচ্ছা r/100 পাওয়ার আবার 5 আছে। এবার লক্ষ্য করো এখানে পাওয়ার আবার 3 ছিল, তো 2 এর মানটা তো বসিয়ে দিলাম, পাওয়ার আবার 3 দিয়ে দেবো। তাহলে 1 + r/100, এখানে দেখো এই যে পাওয়ারে গুণ করে নিবা, 5 × 3 = 15, এভাবে গুণ হয়ে যাবে। এবার এই মানটা কিন্তু এটা কত ছিল, এদিকে 1 + r/100 হোল টু দি পাওয়ার y আছে দেখো। তো এখানে মূল সংখ্যা সমান, তাহলে এখান থেকে পাওয়ার সমান করে নাও, y = 15। তা দেখো কত বছর পর y ধরেছিলাম, তাহলে 15 বছর পর 8 গুণ হবে, 15 বছর পর। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্নটা 5-এর 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। 5-এর 2 কি বলছে প্রশ্নটা দেখো। সোহম ও কার্তিক যথাক্রমে 60,000 টাকা ও 75,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে 4 মাস পর সুজিত
40,500 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয় এবং সোহম ও কার্তিক সেই টাকাটা, মানে যে টাকাটা সুজিত দিয়েছিল সেই টাকাটা সোহম ও কার্তিক কি করবে, মূলধনের অনুপাতে তারা কিন্তু ভাগ করে নেবে এই টাকাটা। বছরের শেষে যদি এই টাকাটা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে, তাই না? কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা বের করতে বলেছে। দেখো, চলো ভালো প্রশ্ন আছে। তাহলে আমরা কি করবো, প্রথমে এই যে টাকাটা 40,500 টাকাটা মানে সুজিতের টাকাটা ওরা কি করবে, সোহম ও কার্তিক মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। তাহলে আমরা প্রথমে সোহম আর কার্তিক মূলধনের অনুপাতে বের করে নিই। সোহম, যেটা আমরা সোহম লিখলাম, দিয়ে সোহম, আর কার্তিক কয়াকার দিয়ে কার্তিক বুঝালাম। তাহলে এদের যে অনুপাতটা আছে 60,000 টাকা সোহমের H2, আর কার্তিকের আছে 75,000 টাকা। 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও। আচ্ছা, এখানে আমি পণ্য দিয়ে যেহেতু লঘিষ্ঠ করি, পণ্য 4 60 আর পণ্য পাচ্ছে 75। এবার সোহম কত পাবে এই টাকাটা যে ভাগ করে নেয়, তাহলে দেখো সোহম পাবে 4 আনুপাতিক যোগ, যেটা 9 হয়ে যাবে, 4 আর 5 যোগ করে কোন টাকাটা ভাগ করবে, 40,500 টাকা ভাগ করবে। আচ্ছা, এটা 9 দিয়ে কাটাকাটি করো, 9 দিয়ে যদি কাটাকাটি করো কত হবে দেখো, এই যে 9 4 36, এখানে আমাদের 4 চলে আসবে 45, তাহলে 9 পাচ্ছে 45 হয়ে গেছে, আর দুটো শূন্য বসিয়ে দাও। এই যে দেখো 4,500 টাকা। এবার এটা আমরা দেখো এই যে 4 আর এটা গুণ করব, 4 এটা গুণ করে তোমরা পেয়ে যাবা এই যে 18,000 টাকা পেয়ে যাবা। এটা ভাগ করে পাবে, সোহম পাবে। তারপরে কার্তিক নিবে আবার, দেখো কার্তিক যে নিবে, কার্তিক কত পাবে, কার্তিকে ছিল 5, 5 দিয়ে এটা গুণ করে দাও, কাটাকাটিতে ওটাই পাবা, যেটা কাটাকাটি করে পেলা। এটা যদি গুণ করে 5 দিয়ে এটা পেয়ে যাবা 22,500 টাকা। এই টাকাটা পাবে কে, কার্তিক পাবে। আচ্ছা, এখন আমরা কি করব, এবার যে তাদের তিনজনের যে আমরা বের করব মূলধনের যে অনুপাতটা, সেটা কিন্তু দেখো কিভাবে বের করব। তার প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা একটা মূলধন হবে, যেটা 1 মাস হিসাবে আমরা মূলধনটা বের করার চেষ্টা করব তিনজনেরই। ওকে, যেহেতু এখানে 4 মাস পরে সুজিত এসেছিল, তাহলে ওদের প্রত্যেকেরই 1 মাস হিসাবে মূলধনটা আমরা তৈরি করার চেষ্টা করব। তাহলে প্রথমে কার করব, প্রথমে আমরা সোহমের করি। দেখো সোহমের মূলধনটা 1 মাস হিসাবে, তো তোমাদের বইতে একটা অঙ্ক দেখায়, দেখো অংশীদারি কারবার, তোমরা 201 পাতায় আমি একটা অঙ্ক দেখাচ্ছি, যেরকম প্রয়োগ 9 নম্বরটা আছে না, যেরকম দেখো বিভিন্ন সময় যে টাকা দেয়, তাই তো? আচ্ছা, এখানে দেখো লক্ষ্য করো যে বিভিন্ন সময় যখন 3 মাস পর বা 4 মাস পর যে টাকাটা দেয়, তাহলে দেখো 1 মাস হিসাবে যে মূলধনটা কিভাবে বের করছে, দেখো 1 মাস হিসাবে প্রত্যেকের মূলধনটা বের করে নেওয়া হচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখানে করব, যেভাবে প্রয়োগ 9 নম্বরটা করিয়েছি বা আরো অঙ্ক আছে। তাহলে আমি সোহমেরটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এখানে সোহমের ছিল প্রথমে মূলধনটা 60,000 টাকা। 4 মাস পর কিন্তু সুজিত টাকা দিয়েছিল, 4 মাসের পরের গল্প, কিন্তু 4 মাসে, তাই না? মানে সোহমের 60,000 টাকাটা কিন্তু 4 মাস খেটে নিয়েছে আগে, আর কার্তিকের 75,000 টাকাটা 4 মাস আগে খেটে নিয়েছে। তাহলে সোহমের আমি যদি বের করি, তাহলে সোহমের প্রথমে ছিল 60,000 টাকা, এটা কিন্তু 4 মাস খেটেছে, তাহলে কি আমি 4 দিয়ে গুণ করব। ওকে, প্লাস এবার এখানে দেখো সোহম কিন্তু টাকা তুলে নিয়েছিল, যে এই টাকাটা তুলে নিয়েছিল বলতে মূলধনের অনুপাতে যে টাকাটা যে নিয়েছে ভাগ করে, তো সোহম তো টাকা নিয়েছে এখান থেকে, যে টাকাটা নিয়েছে কত, সোহম 18,000 টাকা নিয়েছে। তাহলে এই যে 60,000 টাকা ছিল, এটা কিন্তু 4 মাস পর গল্প। তাহলে 60,000 টাকা থেকে 8,000 টাকাটা কিন্তু মাইনাস করতে হবে, তাই তো? মানে জমানো টাকা থেকে নিয়েছে, ওই টাকাটা তো যোগদান করেছিল সুজিত, ওই টাকাটা তুলেছে, দুজনেই তুলেছে। তাহলে 18,000 টাকা কিন্তু সোহমের সেই মূলধন থেকে বাদ দিতে হবে। এই যে দেখো, তাহলে এই যে বাদ দেওয়া টাকাটা যত হবে, এটা কত মাস খাটবে, 4 মাস যদি এই টাকাটা খাটে 4 মাস পর, তো বাকি থেকে গেল 12 মাস থেকে 4 মাস বাদ দাও, কত মাস থেকে গেল, 8 মাস রয়ে গেল। এই 8 মাস খাটবে এই টাকাটা, যেটা বিয়োগ হয়ে পাবো। তাহলে এইভাবে তার হবে সোহমের 1 মাস হিসাবে মূলধনটা। ভাষাগুলো তোমরা ওই যেটা যেটা দেখালাম বই থেকে, সেভাবে তোমরা ভাষাটা লিখতে পারবা। ওকে, চলো তাহলে আমরা এখানে এর মূলধনটা সরলটা করে নিই আমরা, কত আসছে দেখো। আচ্ছা, এখানে 4 দিয়ে গুণ হবে, এটা যদি 4 দিয়ে গুণ করে নাও, 6 4 24, আর এখানে 4টা শূন্য বসিয়ে দাও। আচ্ছা, এটা বিয়োগ করতে হবে। আচ্ছা, এখানে যদি বিয়োগটা করো না,
তাহলে এখানে 60 থেকে 18 বিয়োগ করবা, 42,000 পেয়ে যাবে। এটা 42,000, 3টা শূন্য হবে, তাই না? 42,000। আর এখানে গুণ করবা 8 দিয়ে, এটা গুণ হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 24, 4টা শূন্য, আর 8 দিয়ে 42কে গুণ করবা, এটা গুণ করে পেয়ে যাবা 336, 3টা শূন্য, এটা পাবা। এগুলো কিন্তু টাকায় আসবে সব, ঠিক আছে? কিসে আসবে এগুলো? টাকায়। এবার এই দুটোকে যোগ করবা, এই দুটো যোগ করে পাবা 576, 3টা শূন্য, এত টাকা। এক মাস হিসাবে সোমের মূলধনটা এরকম দাঁড়িয়ে যাবে। ওকে, এবার কার্তিকের বের করে নেবো একইভাবে। চলো আমি কার্তিকটা বের করছি। তাহলে কার্তিকের দেখো, কার্তিকের 75,000 টাকাটা 4 মাস খাটবে। 4 মাস পর সুজির টাকাটা দিয়েছিল, ওই টাকাটা তুলেছিল। তারপরে দেখো এই যে 75,000 টাকা থেকে মাইনাস হবে যে টাকাটা কার্তিকও নিয়েছিল ভাগ করে, দেখো, তাই না? এই যে 40,500 টাকার মধ্যে কার্তিক কত নিয়েছিল? 22,500 টাকা নিয়েছিল। তাহলে এখানে 22,500 টাকা মাইনাস করো। তাহলে এই যে মাইনাস টাকাটা, এই টাকাটা কত মাস কাটবে? 4 মাস যেহেতু খেটে নেয় এই টাকাটা, তাহলে বাকি 8 মাস থাকলো 1 বছরের মধ্যে। তাহলে এখানে 8 দিয়ে গুণ করতে হবে বাকি যে 8 মাস। ওকে, এত টাকা। তাহলে একইভাবে এখানে আমরা সরলটা করব। এটা 75 আর 4 গুণ করলে দেখো এটা পেয়ে যাবে কত? 300 পাবা। 75 4 300 হবে। আবার এদিকে 3টা শূন্য, এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে কত পাবা? এটা পাবা 5 2 5, দুটো শূন্য। ওকে, এটা পাবা। আর এখানে গুণ হবে কত দিয়ে? 8 দিয়ে গুণ হবে। এটা আমাদের এখানে 8 দিয়ে গুণ হবে টাকা। কটা শূন্য আছে? 5টা শূন্য আছে, লক্ষ্য করো। 2 3 4 5টা, এভাবে গুনে গুনে বসাবা। 8 দিয়ে গুণ করবা, 8 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবে কত? 42, 4টা শূন্য টাকা। এই দুটো যোগ করে নিবা, এটা যোগ করে পাবা 72, 4টা শূন্য। 4টা শূন্য একদম গুনে গুনে বসিয়ে দিবা, এই যে টাকা। তাহলে কার্তিকের 1 মাস হিসাবে আমরা মূলধনটা বের করে নিলাম। এবার আমরা সুজিতের বের করব। সুজিত, এই যে সুজিতের মূলধনটা বের করব 1 মাস হিসাবে। তাহলে সুজি যে টাকাটা দিয়েছিল, কত টাকা দিয়েছিল? সে দিয়েছিল 40,500 টাকা দিয়েছিল। কত মাস কাটে? 4 মাস পর দিয়েছিল। তাহলে 12 মাস থেকে 4 মাস তো কেটে গেল, থেকে গেল 8 মাস। তাহলে এই টাকাটা সুজিতের 8 মাস কেটেছে। 8 দিয়ে গুণ করবা, এটা গুণ করে পেয়ে যাবা 324, 3টা শূন্য পাবা। এটা হবে তার 1 মাস হিসাবে মূলধনটা। 1 মাস হিসাবে বের করতে হবে প্রত্যেকের। তারপরে তো মূলধন অনুপাতটা সমান আসবে। আচ্ছা, এখন এই যে আমাদের কে কে ছিল? আমাদের ছিল সোহম, H2, কার্তিক, H2, সুজিত। এদের মূলধনের অনুপাতটা করবো এখন প্রত্যেকের। সোহমের টাকাটা আমরা পেয়েছি সরল করে, এই যে এখানে টাকাটা আমি লিখব 576, 3টা শূন্য। আর কার্তিকের 72, 4টা শূন্য, H2। আর সুজিতের 324, 3টা শূন্য। এই দেখো এখানে কটা করে শূন্য কাটবে? 3টা করে শূন্য কাটাও, 3টা করে শূন্য কেটে দাও। এবার এদেরকে তোমাদের বলে রাখি, এখানে 2 দিয়েও কাটাকাটি করতে পারো, 4 দিয়েও কাটাকাটি করতে পারো, এখানে যাবে। তো 2 দিয়ে বা 4 দিয়ে করলে একটু বড় হবে। আমি একবারে বলে দিই, 36 দিয়ে সবাইকে ভাগ করবা। 36 দিয়ে ভাগ করে এটাকে 36 দিয়ে ভাগ করে পাবা 16। আর একে 36 দিয়ে ভাগ করবা, এটা পাবা 20। আর একে 36 দিয়ে ভাগ করবা, এটা পেয়ে যাবা 9 পেয়ে যাবা। ওকে, 36 দিয়ে ভাগ করতে আমি বলে দিচ্ছি, এখানে 36 দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে? 36 দিয়ে ভাগ। আচ্ছা, তাদের কিন্তু মূলধন অনুপাতটা কিন্তু পেয়ে গেছি। এবার চলো প্রত্যেকের এখন কি করব? যেটা বছরের শেষে লাভ হয়েছিল, দেখো এই যে টাকাটা লাভ হয়েছে বছরের শেষে, এই লাভ থেকে কে কত টাকা পাবে, কার কত টাকা লভ্যাংশ, এবার আমরা বের করে নেব সহজেই। প্রথমে আমরা সোহমের বের করি। দেখো সোহম যে পাবে, সোহমের যে লভ্যাংশ, তা সোহমের আছে প্রথম সোহম 16 বাই আনুপাতিক যোগ, এদেরকে যোগ করবা, এদেরকে যোগ করে 45 পাবা, ঠিক আছে? 16, 20, 9 যোগ করে 45 পেয়ে যাবে। আমাদের যে মোট লাভটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে দেখো 19,575, এখানে আমরা লিখব 19,575। ওকে, লিখে দিলাম। এবার 75 দিয়ে ভাগ করবা,
এই ভাগফলটা তোমরা পেয়ে যাবা 435 পাবা। এবার 435 16 গুণ করে এটা পাবা 6,960 টাকা। এটা হবে সোহমের লভ্যাংশ। একইভাবে আমরা কার্তিকের বের করে নেব। কার্তিকের লভ্যাংশ। এখন কার্তিকের 20, এখন 20 দিয়ে এই যে কাটাকাটিটা পেয়েছো 435 গুণ করলেই হবে। 20 435 গুণ করবা, এটা পাবা 8,700 টাকা পাবা। 8,700 টাকা পেয়ে যাবে। তারপরে কে আছে? সুজিত। এবার সুজিতের লভ্যাংশ বের করবো। সুজিতের 9 ছিল, তাহলে 9 গুণিত 435, এটা 9 দিয়ে গুণ করবা, এটা 9 দিয়ে গুণ করে পেয়ে যাবা 3,915 টাকা পেয়ে যাবা। দেখো প্রত্যেকের লভ্যাংশ আমরা বের করে নিয়েছি। এইভাবে অঙ্কটা করে নিতে হবে আমাদের। চলে আসবো 6-এর দাগের অঙ্কগুলো। 6-এর 1-এরটা কি বলছে? 6-এর 1 নম্বর। তো এখানে বলছে 6-এর 1 নম্বর প্রশ্নটা, কোনো প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যান্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ বলেছে, আমরা ধরে নিচ্ছি, ধরি প্রকৃত ভগ্নাংশটিকে আমি x ধরে নিলাম। ওকে, আচ্ছা, তার প্রকৃত ভগ্নাংশ যদি x হয়, তাহলে x এর অন্যান্যক আমরা বের করতে চাই। x এর অন্যান্য কি হবে? 1/x হয়। আচ্ছা, আমাদের জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কিন্তু 1-এর চেয়ে ছোট হয়। আমরা লিখব যেহেতু প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট হয়, এটা হয়। তাহলে আমাদের এখানে এক্সটা কি হবে? -1। এক্সটা যদি -1 হয়, 1-এর চেয়ে ছোট হয়, তাহলে 1/xটা কিন্তু 1-এর চেয়ে বড় হবে। কি করে এটা? দেখো, প্রকৃত ভগ্নাংশ বলতে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো 4/5 এটা। তো 4/5 কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। এর মানটা দেখো সবসময় 1-এর চেয়ে ছোট পাবা। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? মানে লবটা হরের চেয়ে ছোট হবে। লব ছোট, হর বড়, তাকেই বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর এ সবসময় 1-এর চেয়ে ছোট হয়, কারণ তুমি এটা যে ভাগ করো, মানে 4কে পাই দিয়ে ভাগ করবা, সেটা দশমিক তারপরে কোনো সংখ্যা পাবা, ঠিক আছে, আগে দশমিক আসবে, তাহলে সবসময় কিন্তু 1-এর চেয়ে ছোট হয়। তো 4/5-এর যে অন্যান্য 5/4, এখন 5/4 সংখ্যাটা এটা কিন্তু আবার 1-এর চেয়ে বড়, তাই তো? মানে 5কে 4 দিয়ে ভাগ করলে 1 দশমিক কিছু পাবা। তা 5/4 ওটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা হবে 1-এর চেয়ে বড়, আর প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট। তাহলে এই অনুসারে এই যে এই দুজনের অন্তর বলেছে, তার বড়টা আগে লিখতে হবে, এ ছোট এ বড়। আর আমরা কি পেলাম এখানে? আমরা পেলাম এক্সটা কিন্তু ছোট কার চেয়ে? 1/x এর চেয়ে, এটা কিন্তু আমরা পেলাম এই ক্ষেত্রে, যেটা আমরা বুঝলাম। তাহলে আমরা অন্তর যে করতে বলেছে, বড়টা আগে লিখবো, ছোটটা পরে লিখবো। বড় থেকে ছোট হইতে বিয়োগ হয়। এদের অন্তরটা প্রশ্ন বলে দিয়েছে 9/20 বলেছে, তাহলে আমরা এখানে 9/20 লিখে দেবো। চলো ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করবো। লসাগু x, এটা আমাদের 1 s² 9/20। আমরা বর্গগুণ করি, 20 দিয়ে গুণ করলে 20 মাইনাস 20s² 9x, আচ্ছা, মাইনাস 20s², আচ্ছা 9x এদিকে মাইনাস 9x, এটা প্লাস 20 ছিল, প্লাস 20 ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে গুণ করে দেবো। তো এটা 20s², এটা প্লাস 9x, এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এবার আমরা ফ্যাক্টরটা করব, 20s² প্লাস 9, দেখো 9 আমরা লিখবো না, আমরা দেখো 20 আর 20 যদি গুণ করো, তাহলে এটা কত হবে? এটা 400 হয়ে যাবে। তো এখানে আমরা 25 থেকে আমরা এই যে 16 গুণ করে কিন্তু 400 হয়। ওকে, এইভাবে ফ্যাক্টরটা ভাঙাবো, 25 থেকে 16 বিয়োগ করে 9, আর 25 16 গুণ করে 400, মানে 20 গুণ করে যা হবে 25 16 গুণ করে তাই আনতে হবে, আর এই দুটো যোগ বিয়োগ করে আবার 9 আনতে হবে। একে বলা হয় মিডল ফ্যাক্টর, যেটাকে মিডল টার্ম বলা হয়। আর -20 আবার বসিয়ে দিবা, এই যে গেল 0, 20s² 25x মাইনাস 16x মাইনাস 20
ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো আমরা কমন নিব। এখান থেকে আমরা কত কমন নিতে পারবো? 5x, মানে দুটো দুটো করে কমন নিতে হয়। এই দুটো থেকে কমন, একবার এই দুটো থেকে কমন নিব। 5x কমন নিলে পরে এখানে 4x থেকে যাবে, প্লাস এটা শুধু এখানে 5 থেকে যাবে। এটা মাইনাস, এখান থেকে 4 কমন নিয়ে নাও, তাহলে এখানে রয়ে যাবে 4x মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20, 5 হয়ে যাবে। 4x প্লাস 5, আর এখানে 5x মাইনাস 4, যেটা মিললে ওটা কমন নিয়ে নাও। পরে থেকে গেল 5x মাইনাস 4, এই যে ইকুয়াল টু 0। এবার হয় অথবা দিয়ে হয় 4x প্লাস 5 ইকুয়াল টু 0, অথবা আমরা নিয়ে নেব এই যে অথবা দিয়ে 5x মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, যদি ধনাত্মক মান ধরি, এখানে ঋণাত্মক মান আসবে ধনাত্মক, তাহলে আমরা ধনাত্মক মানটা নিব। ধনাত্মক মান নিলে পরে অতএব আমরা লিখব 5x মাইনাস 4 ইকুয়াল টু 0, এটাকে নিব আমরা। এখান থেকে x এর মানটা কত পাবো? 5x সমান সমান 4, x সমান সমান 4/5। দেখো আমাদের 4/5 ভগ্নাংশটা আসলো। যে প্রকৃত ভগ্নাংশ বের করতে বলেছিল, এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে চলে আসবো আমরা 6-2 নম্বর প্রশ্নটা। 6-2, তো এটা আমাদের সমাধান করতে বলেছে। সমাধানটা আছে x/a প্লাস a/x আছে সমান সমান x/b প্লাস b/x আছে। এখান থেকে আমাদের সমাধান মানে x এর মানটা বের করতে হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা একটু সাজিয়ে নিই এটাকে। দেখো x/a আর এই যে x/b আছে, এই যে লব x আছে, এটাকে বাঁদিকে নিয়ে আসে, মিলিয়ে লিখবো x/a মাইনাস x/b। আর এখানে দেখো এদিকে b/x ছিল, আর এই যে a/x, নিচে x আছে, এটা এদিকে নিয়ে চলে এসো, প্লাস ছিল, এদিকে মাইনাস হবে a/x। এখান থেকে দেখো আমরা x কমন নিতে পারবো, এখানে 1/a মাইনাস 1/b হবে। এখান থেকে 1/x কমন নিতে পারবো, তাহলে আমাদের রয়ে যাবে এখানে b মাইনাস a। আচ্ছা, দেখো এখানে আমরা এই যে এক্সটা এর সঙ্গে বর্গগুণ করতে পারবা, বর্গগুণ করে এটা কিন্তু এস স্কয়ার করে নিতে পারবা। এই যে এক্স আর এক্স এর গুণ, দেখো কোনাকুনি আছে। আর এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করো, এটা এ বি, এ মিলে গেল তাহলে এটা বি হবে, এখানে মাইনাস বি মিলে গেল তো এটা এ আসবে, আর এখানে এটা বি মাইনাস এ রয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু লক্ষ্য করো, এই যে পার্টটা বি মাইনাস এ, এই যে পার্টটা দেখো একই আছে না? এটার সঙ্গে এটা তোমরা কিন্তু কেটে দিতে পারবা, এদিকে 1 রয়ে গেল। তাহলে এই যে এস স্কোয়ার মানটা, এই যে এ বিটা কিন্তু 1 এর সঙ্গে কোনাকুনি বর্গগুণ হবে, এদিকে কিন্তু এ বি হয়ে যায়, ঠিক আছে? এই যে এস গুণ করে এ বি, এস স্কোয়ার পেয়ে গেলে এ বি। তাহলে এক্স এর মানটা দেখো, এস স্কোয়ার যদি এ বি হয়, তাহলে এক্স সমান সমান হবে প্লাস মাইনাস রুট ওভার এ বি, মানে স্কোয়ারে উঠালে পরে প্লাস মাইনাস রুট ওভার চাপবে কিন্তু এরপরে। তো দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, এক্স এর মান যে বের করতে বলেছিল, আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো 7-1 নাম্বারটা। 7-1, দেখো আমাদের প্রথম ভেদ দেওয়া আছে, এ প্লাস বি ভেরিয়েস রুট ওভার এ বি দেওয়া আছে। এই ভেদ থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। চলো, ভালো অঙ্ক আছে। তো এটা আমরা কি করব, প্রথমে ভেদ তুলে দিব। আমরা যদি ভেদ তুলে দিই, তাহলে এ প্লাস বি সমান সমান একটি ধ্রুবক পেয়ে যাবা কে, রুট ওভার এ বি। এখানে পাশে কিন্তু উল্লেখ করবা, এখানে পাশে উল্লেখ করে দিবা যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথা কিন্তু বলে দিবা। এখানে একটু সরলটা করি আমরা, এ প্লাস বি, এর নিচে আমরা রুট ওভার এ বি কে নামিয়ে দিলাম, এখানে কে রয়ে গেল, এভাবে করে নেবা। আচ্ছা, এখানে তো আমাদের সরলটা ভালো করে বুঝতে হবে। এই অঙ্কটা কিন্তু এর আগের ক্লাসও ছিল, আমি কিন্তু করিয়েছি তোমাদের। চলো আবার করাচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্ক আছে। দেখো এটাকে আমরা রুট এ তার হোল স্কয়ার করলাম, বিটা আছে না, বিটাকে রুট বি তার হোল স্কয়ার দিলাম, এভাবে করে দিলাম, করতে পারবা, কারণ রুট ওভার স্কোয়ার রুটটা উঠে যায়, এটা রয়ে যাবে।
আর এখানে আমাদের যে আছে, আচ্ছা এখানে আমি একটা 2 নিয়ে নেব। 2 নেব মানে 2 নিলে পরে এই যে এইদিকে কে আছে, কে নিচে 2 নিয়ে নিলাম। 2 আর 2 নিতে পারবা। আর রুট এ বিটা যে আছে এটা রুট এ আর রুট বি এভাবে নিয়ে নেব। এভাবে করতে পারবে। গুণ করে আবার রুট এ বি পাবা। এভাবে প্রথমে করে নাও, তারপর আমরা যোগ ভাগ প্রক্রিয়া তৈরি করব। দেখো যোগ ভাগ প্রক্রিয়াটা কি, এই যে আমাদের যেটা আছে লবটা, এই যে লবের সঙ্গে আমরা এই যে হরটা যোগ করে দেব। লবের সঙ্গে হর যোগ করেছি, আবার লবটাকে লিখব, এই লব থেকে হরটা বিয়োগ করব। এই যে হরটা আছে হরটাকে আমরা বিয়োগ করে দেবো। যেটা বাঁ দিকে করবা সেদিকে ডান দিকেও করবা একইভাবে। তো কে বাই 2 আছে, তাহলে এখানে কে প্লাস 2 হবে, আর এখানে হবে কে মাইনাস 2। লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। পাশে কিন্তু বলবা আমরা কি প্রক্রিয়া করেছি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এখানে লিখে দিবা। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপর দেখো এখানে এটা এ এটা বি ধরে তোমরা এটা করতে পারবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পাবা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এখানে যে বড় ধ্রুবকটা আছে এটা ছোট একটা ধ্রুবক এম নিয়ে নাও। পাশে কিন্তু তোমরা বলে দিবা এভাবে যে এম সমান সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2, এখানে লিখে দিবা অশূন্য ধ্রুবক। ওকে, এবার আমরা যদি বর্গ উঠিয়ে দিই তাহলে এখানে আমাদের কি চাপবে, প্লাস মাইনাস রুট ওভার চেপে যাবে। তাহলে আমরা রুট এ প্লাস রুট বি, রুট এ মাইনাস রুট বি, তার বর্গ কিন্তু ছেড়ে দিয়েছি, তার প্লাস মাইনাস রুট এম হয়ে যাবে এটা। এখানে রুট এ প্লাস রুট বি, রুট এ মাইনাস রুট, আবার যে ধ্রুবকটা আছে এটাকে একটা ছোট হাতের ধ্রুবক ধরে নিলাম, এর বর্গমূল করে নেব। তাহলে এন ইন্টু রুট এ মাইনাস রুট বি। এখন দেখো সমান সমান ধ্রুবক তুলে দিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে রুট এ প্লাস রুট বি ভেরিয়েস রুট এ মাইনাস রুট বি। দেখো এই ভেদ দিয়ে কিন্তু প্রমাণ করতে বলছিল প্রশ্ন। দেখো এই যে রুট এ প্লাস রুট বি ভেরিয়েস রুট এ মাইনাস রুট বি, তো আমরা প্রমাণটা কিন্তু নিয়ে চলে এসেছি। তোমরা এখানে লিখে দিবা প্রুফড, প্রমাণিত। পরে আমরা চলে আসবো 7-এর 2 এর প্রশ্নটা করব। 7-এর 2 নাম্বার। দেখো আমাদের এ সমান সমান তো দেওয়া আছে √5 প্লাস 1 √5 মাইনাস 1, এটা দেওয়া আছে। আর এ বি সমান সমান দেওয়া আছে আবার 1। তা এখান থেকে আমরা বি এর মানটা বের করে নিই। বি সমান সমান কত পাবো, 1 বাই এ, এর মান তো জানা আছে। তাহলে দেখো যে বি সমান সমান 1 বাই এর জায়গায় এর মানটা পুট করে দিই, এখানে হবে √5 প্লাস 1 আর √5 মাইনাস 1। আচ্ছা তাহলে এবার লক্ষ্য করো এই যে বি এর মানটা পাবা, এই যে নিচের মানটা কিন্তু এটা উল্টে গিয়ে উপরে চলে যাবে। তো এটা √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হয়ে যাবে না, তাই তো? এই যে 1 বাই এটা আছে ভগ্নাংশটা, এটা উল্টে যাবে ভগ্নাংশটা। তা দেখো এর মানও তো দেওয়াই ছিল, বি এর মানটা আমরা তৈরি করলাম। এখন আমরা করব কি, আমরা এ প্লাস বি এটা বের করব। দেখো এ প্লাস বি, এর মান হচ্ছে √5 প্লাস 1 √5 মাইনাস 1 প্লাস বি এর মানটা √5 মাইনাস 1 আর √5 প্লাস 1। এর ভগ্নাংশের যোগ বিয়োগ বা হর করণীয় নির্ণয় করতে পারো। চলো আমি হর করণীয় নির্ণয়টা দেখাচ্ছি। 5 প্লাস 1 যেটা আছে সেটা তো বসিয়ে দিবা। এবার হরে যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে এই যে উপর নিচ গুণ করো, ঠিক আছে? যেটা এখানে লিখবা সেটা এখানে দেবা, একইভাবে এটা করে নিবা। √5 মাইনাস 1 দিয়ে গুণ হবে, তো উপরে যদি গুণ করো √5 এটা 5 পেয়ে যাবা। √5 1, এটা √5 1 √5 এ √5
আর প্লাস ওয়ান মানে ওয়ান। আর এটা তো এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এখানে গুণটা করো, 5 পাবা, -√5 হয়ে যাবে, এই যে প্লাস মাইনাসে মাইনাস, আর -1 আর √5, এটা -√5 পাবা, আর মাইনাস মাইনাসে প্লাস, 1 গুণ করে 1। একইভাবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সবসময় একটা সূত্র পড়বে দ্বিঘাতকরণের ক্ষেত্রে। 5 আর 1 এটা 6 হবে, এটা হয়ে যাবে আমাদের 2√5। এটা দেখো, √5 এর স্কোয়ার 5 হবে, আর 1 এর স্কোয়ার 1, তাহলে 5 বিয়োগ 1, এটা কত, 4 পেয়ে যাবা। একইভাবে এখানে 5 আর 1 এটা 6, এটা -√5, তাহলে এটা একের চিহ্ন আছে, যোগ করবি, একটা √5 একটা √5, তাহলে দুটো √5, তাহলে 2√5 এটা হয়ে যাবে। আর এখানে একইভাবে এটা এই যে 5, এটা 1 হবে, তাহলে বিয়োগ করে এটা 4 পাবা। ভগ্নাংশে জৈবিকটা করে নাও, 4 কমন নিলে এটা 6 প্লাস, এটা বসে যাবে, এটা আমাদের উপরে এটা নিচে নেমে যাবে। তো এখানে প্লাস মাইনাস এটা তো কেটে গেল, তো আমাদের 6 আর 6 যোগ করে 12, আর নিচে আমাদের রয়ে গেল কত, 4। এটা কাটাকাটি কর, 4 3 12। তাহলে আমরা এই যে এ প্লাস বি এর মানটা বের করছি, এটা কত, 3 পেয়ে গেলাম না, এ প্লাস বি 3। আর এ বি তো আমাদের দেওয়াই আছে প্রশ্নে 1। এবার যে রাশিটা আছে, চলো সেই রাশিটা আমরা চলে আসবো। আমাদের 5a² মাইনাস 3ab প্লাস 5b স্কোয়ার, এই রাশিটা মান বের করতে বলেছে। আচ্ছা, এটাকে পাশাপাশি রাখি আর 5 কমন নিয়ে নিচ্ছি, এক জায়গায় করলাম আর 5 কমন নিয়ে নিলাম। a² প্লাস b স্কোয়ার, a² প্লাস b স্কোয়ার সূত্র, তাহলে এই সূত্রটা বড় বন্ধনী দিই, 5 আছে, এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে এটা আমরা বসিয়ে দিলাম -3ab, 5 দিয়ে গুণ করে দাও, এটা 5a প্লাস b তার হোল স্কোয়ার, আর 5 দিয়ে 10ab, এটা -3ab। 5a প্লাস b তার হোল স্কোয়ার, এটা দেখো -10ab আর -3ab, এটা -13ab পেয়ে যাবে। 5a প্লাস b তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে তো আমরা মানটা বসাবো, এটা আবার টুকে কোনো লাভ নাই, চলো আমরা মানটা বসাই এবার। 5, দেখো এখানে a প্লাস বি মানটা কিন্তু আমরা বের করে রেখেছি, 3 পেয়েছি, এই যে লক্ষ্য করো। তাহলে এখানে আমরা a প্লাস বি এর জায়গায় 3 বসিয়ে দেবো, তার হোল স্কোয়ার 13। এ বি হচ্ছে আমাদের কত, এ বি তো হচ্ছে আমাদের 1। আচ্ছা, এখানে 5 ইন্টু 3 স্কোয়ারটা 9 পেয়ে যাবে, আর 13 কে 13, 9 পাচ্ছে 45 মাইনাস 13। আচ্ছা, 45 থেকে 13 বিয়োগ করে কত হবে, এটা 32 হয়ে যাবে। দেখো যে রাশিটার মান বের করতে বলেছিল, আমরা কিন্তু পেয়ে গেলাম 32, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা 7-এর 2 নম্বরটা করে দিলাম। এবার 8-এর দাগের প্রশ্ন দেখো, 8-এর 1 নম্বরটা এটা বই থেকে তোমরা পেয়ে যাবা, বইয়েরই প্রশ্ন আছে। এটা তোমাদের বলে দিচ্ছি কোথায় পাবা, পেজ নাম্বার 95 পাতায় চলে যাবা, দেখবা যে প্রয়োগ 61 নম্বর যে প্রয়োগটা আছে, ঠিক আছে। আর এই অঙ্কটা, এই যে 8-এর 2 নম্বর, এটা তো বই থেকেই আছে, এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে, এটা অঙ্ক তোমরা করে নিবা। দেখো বইয়ের অঙ্কগুলো তোমাদের ছেড়ে দিচ্ছি, এই অঙ্কটা পাবা 65 পেজে, তোমরা 65 পেজে চলে যাবা, সেখানে তোমরা দেখবা যে সাথে, সরি এটা 65 পেজের না, যাই হোক বইয়ে তোমাদের সেই কোষে দিকে যে তোমরা চলে যাবা, কোষে দিকে যে অঙ্কটা কিন্তু আছে, এটা সমানুপাত অনুপাতের যে চ্যাপ্টারটা আছে, মানে থার্ড পার্টি এটা দেখতে পাবা। তো বইয়ের অঙ্ক কিন্তু তোমাদের ছেড়ে দিচ্ছি, এইসব অঙ্কগুলো তোমরা পারবা করতে, কারণ অনেক অঙ্ক আছে, তো এত অঙ্ক করলে পরে অনেকগুলো সেট আছে, আমাদের সবগুলো সেট করাবো, সেট শেষ করবো, কিন্তু যেসব অঙ্কগুলো তোমাদের বেশি সমস্যা হবে সেই অঙ্কগুলো কিন্তু করিয়ে দেবো। বিশেষ করে বইয়ের বাইরের অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দিচ্ছি। দেখো এই যে অঙ্কগুলো ছিল সব বইয়ের বাইরের, 5 থেকে শুরু করে যতগুলো অঙ্ক করালাম, তোমাদের একটা অঙ্ক কিন্তু বই থেকে এগুলো পাবা না, এগুলো আনকমন অঙ্ক আছে, ওকে। আর বইয়ের অঙ্কগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে জানাবা, এই যে বইয়ের অঙ্ক ছাড়ছি, তোমাদের কোনো সমস্যা হবে না তো? যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবা, ওকে। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে আসবো 10-এর দাগের প্রশ্নগুলো। 9-এর দাগে তো এখানে উপপাদ্যগুলো বই থেকেই আছে,
এবং বইয়ের অঙ্ক তোমাদের প্রয়োজন পড়লে বইয়ের অঙ্কের ক্লাস আমি অনেকগুলো দিয়েছি, যেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 10 ম্যাথ বলে যে আমি প্লে লিস্ট তৈরি করে রেখেছি, সেখান থেকে তোমরা বই থেকে প্রচুর অঙ্ক পাবা, প্রচুর উপপাদ্যগুলো করে দিয়েছি। এই যে উপপাদ্যগুলো আছে, সেই উপপাদ্যগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ক্লাসগুলো পেয়ে যাবা। আর 10-এর দাগের অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু ছাড়া যাবে না, জ্যামিতিক প্রয়োগ আছে। 10-এর দাগের অঙ্কগুলো যদি বইটুকু থাকে তবুও আমরা করাবো। ওকে, যেমন 10-এর 1 নম্বরটা এখন আমরা করাবো। দেখো 10-এর 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে। 10-এর 1 প্রশ্নটা বলছে, একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে তার প্রমাণ করো যে এসি সমান বিডি। খুব ভালো একটা প্রশ্ন আছে, দেখো আমরা করাচ্ছি। 10-এর 1 নম্বরটা, আচ্ছা এখানে একটি বৃত্তের কথা বলেছি। আচ্ছা দুটি বৃত্ত আছে যেটা এক কেন্দ্রীয়, একটাই কেন্দ্র হবে দুটি বৃত্ত। তো দেখো আমি এভাবে তৈরি করছি ছবিটা। এই যে আমাদের একটি বৃত্ত যার কেন্দ্র, এখানে কেন্দ্র আছে, কেন্দ্র আমি ও ধরে নিলাম। আবার এক কেন্দ্র মানে এই কেন্দ্র নিয়ে আরেকটি বৃত্ত তৈরি করব। এই যে আমাদের আরেকটি বৃত্ত, এক কেন্দ্রীয় দুটি বৃত্ত আছে। এবার একটি সরলরেখা, ঠিক আছে, একটি সরলরেখা এমন সরলরেখা আছে যে দুটি বৃত্তকে, একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে আর একটি বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে একটি সরলরেখা। তাহলে দেখো তো আমরা সরলরেখাটা এভাবে তৈরি করতে পারবো। ধরো এই জায়গা থেকে একটি সরলরেখা, এইভাবে একটি সরলরেখা আছে। এই সরলরেখাটা দেখো, এই যে ধরো বড় বৃত্তকে এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করেছে, আর ছোট বৃত্তকে কোথায়, এই যে সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে আর এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। এভাবে আমরা নিয়ে নিলাম। ওকে, এগুলো তোমরা লিখতে পারবা, আমি জাস্ট তোমাদের একদম বুঝিয়ে দিচ্ছি। এটা আমাদের কেন্দ্রবিন্দু। এভাবেই প্রশ্ন বলেছে। আর এই যে এসি, এই যে দেখতে পাচ্ছ এসি সমান সমান এই যে আমাদের বিডি আছে, এসি সমান সমান বিডি, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণটা আমরা সহজে করে নিব। প্রথমে আমরা কি করব, এই যে ব্যাসার্ধগুলো আছে, ও এ ব্যাসার্ধ, এগুলো আমরা যোগ করে নিচ্ছি। ও এ ব্যাসার্ধ, ও সি ব্যাসার্ধ, ও ডি ব্যাসার্ধ, এগুলো কিন্তু অঙ্কন করবা। ও সি, ও এ, ও ডি, ও বি, দেখো এগুলো আমরা যুক্ত করে দিলাম। ওকে, এবার আমরা কি করব, এই যে দেখো এই যে ও থেকে এই যে এ বির পর আমরা লম্ব, এভাবে একটা লম্ব তৈরি করে দিলাম পি বিন্দু। মানে এখানে কিন্তু ওপিটা এটা লম্ব বলে দেবো, কারপর লম্বটা এ বির পরও আছে বা সিডির পরও আছে। ওপিটা লম্ব। এবার বড় বৃত্তের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি বড় বৃত্তের ক্ষেত্রে, বড় বৃত্তের ক্ষেত্রে এই যে এবিটা আছে, এবিটা কিন্তু একটা কি মানে ব্যাস নয় এইরূপ কিন্তু একটি জে। তাহলে কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সে যেটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে আমাদের দেখো এই যে এপিটা সমান সমান পিবি হয়ে যাবে না বড় বৃত্তের ক্ষেত্রে? কারণটা কিন্তু এখানে বলে দিবা যে এই যে এবিটা ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, লিখে দিবা তোমরা। এবার ছোট বৃত্তের ক্ষেত্রে, ছোট হবে ছোট বৃত্তের ক্ষেত্রে, এই যে ছোট বৃত্তটা আছে যেটা সিডি, যেটা ধরবা, তাহলে এই যে সিডি জের উপর দেখো ওপিটা লম্ব, তাহলে এখানে তো আমাদের কি এই যে সিপি সমান সমান পিডি হয়ে যাবে না? তাহলে এখানে সিপি সমান সমান পিডি হবে। দেখো তাহলে এখানে কারণটা একই কারণ লিখবা, যে কারণটা এখানে লিখবা সেই কারণটা এখানে লিখে দিবা। এবার লক্ষ্য করো, এবার আমরা কি করব, আমাদের দেখো এসিটা কি করে আমরা প্রমাণ করব। এই যে এপি আছে না, এখন আমরা করবো এই যে এখন লিখে দিচ্ছি আমরা, এখন এই যে এপি থেকে এই যে সিপি বিয়োগ করব, এপি থেকে সিপি বিয়োগ, আর এদিকে পিবি থেকে বা বিপি থেকে এই যে বিপি বা পিবি একই, বিপি থেকে আমরা পিডি বিয়োগ করবো, যে পিডি বিয়োগ করব। আচ্ছা সমান সমান কেন হয়ে গেল, তাই তো? দেখো এখানে এই যে আমাদের এই দুটো, দেখো এটা আমাদের সমান আছে, এপি আর পিবি তো সমান। তাহলে এপি যদি ধরো 4 সেমি হয়, তাহলে পিবি কত হবে 4 সেমি। আর এই যে সিপি যদি 2 সেমি হয়, পিডি কত হবে 2 সেমি। দেখো 4 সেমি থেকে 2 সেমি বিয়োগ করলে 2 সেমি পাবা,
আবার 4 সেমি থেকে 2 সেমি বাদ দিলে 2 সেমি পাবা। তাহলে 2 সেমি তো সমান হয়ে যাবে, তাই তো? এই যে সমান মাপের জিনিস সমান মাপ থেকে আমরা বাদ দিচ্ছি, মানে 4 থেকে 2 বাদ দিলে যা হয় আবার 4 থেকে 2 বাদ দিলে তো তাই হবে বলে কিন্তু সমান সমান হয়েছে এখানে। এবার দেখো বিয়োগফলটা, এপি থেকে আমরা সিপি বাদ দিয়েছি তো এসি পরে থেকে যাবে না, তাহলে এটা আমরা কিন্তু এসি পাবো এর বিয়োগফলটা। আর এই যে বিপি থেকে পিডি বাদ দিয়েছি, তাহলে আমাদের কি বিডি পাবো, এর বিয়োগফলটা আমরা পেয়ে যাব বিডি পেয়ে যাব। তো এটি কিন্তু প্রমাণ করতে বলেছিল প্রশ্নে। দেখো আমরা সুন্দরভাবে তোমাদের প্রমাণটা দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে আসবো 10-এর 2 নাম্বার। 10-এর 2 নাম্বার দেখো প্রশ্নটা কি বলছে, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং বি কোণটা সমকোণ, প্রমাণ করো যে এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার। ওকে, আচ্ছা খুব একটা ভালো প্রমাণ আছে, চলো আমরা প্রমাণটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে দেখো আমরা কি করব, আমরা সমকোণী ত্রিভুজ তৈরি করবো একটা। এই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, দেখো তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি নিলাম। এবার এখানে বি কোণটা সমকোণ বলেছে, তাহলে বি হবে এটা, তাহলে এখানে আমরা এ, এ বি, এটা সি নাম দিয়ে দিলাম। এবার দেখো এডি, এই যে এডি মানে এডি এভাবে আমাদের কি আছে, এডি আমাদের মধ্যমা আছে। চলো আমরা মধ্যমাটা আমরা তৈরি করে নিচ্ছি। তাহলে মধ্যমা হলে এই যে বিসির মধ্যবিন্দুতে আমরা ডি নিয়ে নেব, তাহলে এডি মধ্যমা তৈরি করতে পারবো। এবার আমরা এডিটা যোগ করে নিচ্ছি, এই যে দেখো তাহলে এডি মধ্যমা আমরা টানলাম। এখন আমরা যদি দেখি এই যে বিডিটা, তাই তো? তাহলে আমাদের কি হবে লক্ষ্য করো, বিডি বা সিডি, এই যে আমাদের দেখো এই যে সিডিটা হাফ বিসি বলতে পারবো না মধ্যমার জন্য, সিডি সমান সমান হয়ে যাবে হাফ বিসি, এটা বলতে পারবো কিন্তু আমরা। ওকে, যেহেতু এটা মধ্যমা, ডিটা হচ্ছে বিসি ভর মধ্যবিন্দু, তার জন্য আমাদের সিডি সমান সমান বিডি হবে, সিডিটা হাফ বিডি। ওকে, এটা আমরা করে দেবো। আচ্ছা এখানে ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এবিসি ত্রিভুজ মানে সমকোণী যে ত্রিভুজ আছে, এটা সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি থেকে আমরা কি পাবো, এই যে অতিভুজটা দেখো আমাদের এসি, তাহলে অতিভুজ এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পেয়ে যাবো আমরা। দেখো এটা আমরা পেয়ে যাবো। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার। আচ্ছা এখানে তোমাদের সিডিটা যে বললাম, সিডিটা হাফ বিসি হবে, তাই বিডিরও তো হাফ বিসি হবে, তাহলে আমরা এখানে বিডি সমান সমান বলতে পারবো যে বিডি বা সিডি দুটো সমান এবং হাফ বিসি। তাহলে এখানে বিসির মানটা এটা বলতে পারবো, এখান থেকে বিসির মানটা আমরা বলতে পারবো 2বিডি। ঠিক আছে, এটা এইভাবে করে রেখে দিলাম আমরা। এই যে দেখো বিসি সমান 2বিডি হয়ে যাবে, দুইটা এখানে গুণ করে দিলাম। আচ্ছা এবার এখানে আরেকটা আমাদের সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ এ বিডি, এর অতিভুজটা কিন্তু এডি, তাহলে অতিভুজ এডি স্কোয়ার সমান সমান এই যে বিডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কার মানটা, আমরা এবির মানটা যদি বের করে নিই, তাহলে এবি স্কোয়ার কত হবে, এবি স্কোয়ার হবে এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার হবে। দেখো এবার দেখো আমরা এবি স্কোয়ার মান পেয়ে গেছি, আর এই যে বিসির মানটা পেয়ে গেছি, তো চলো এখানে আমরা পুট করে দিই। তাহলে আমাদের এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার, দেখো এর মানটা আমরা লিখতে পারবো যে এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। দেখো এই যে মানে এটাকে যদি আমরা দেখো একে 1 নং নাম দিয়ে দিলাম, আর একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে আমরা এটা 2 নং থেকে বসালাম, আর 1 নং থেকে এই মানটা বসাবো, বিসির মানটা আছে 2বিডি তার স্কোয়ার। চলো এবার এখান থেকে সরল করি, আমরা কিন্তু পেয়ে যাব। আচ্ছা এখানে মানগুলো যে বসিয়েছি, আমরা এখানে 1 ও 2 থেকে কিন্তু মানগুলো বসিয়েছি, বলে দিলাম 1 ও 2 থেকে পাই। তাহলে আমাদের এসি স্কোয়ার সমান সমান
এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এটা কত হবে? এটা হবে, এখন লক্ষ্য করো, এটা হবে আমাদের 4 বিডি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার পেয়ে যাব এডি স্কোয়ার, এটা তো যোগ বিয়োগ হবে, 4টা থেকে একটা দেখো, 4টা বিডি স্কোয়ার আর একটা মাইনাস বিডি স্কোয়ার আছে, বিয়োগ হবে, তাহলে প্লাস 3 বিডি স্কোয়ার পেয়ে যাবো। প্রমাণটা দেখো আমাদের কি করতে বলেছে, এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার, একদম এটাই প্রমাণ করতে বলেছে। দেখো কিন্তু প্রমাণটা আমরা করে ফেলেছি। খুব সুন্দর একটা প্রমাণ, খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য। সাজেশন তোমরা বলছো, অনেকে সাজেশন চেয়েছিলাম, এর চেয়ে পরেও সাজেশন নাই। এই যে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকটা সেট ধরে ধরে অঙ্ক করাচ্ছি এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু তোমাদের উল্লেখ করে দিচ্ছি। এর চেয়ে বড় সাজেশন কোথাও পাবে না, তাই না? এইভাবে তোমরা সাজেশন ধরে নিতে পারবে যে সাজেশন কী জিনিসটা, এবং যে অঙ্কগুলো দেখবা যে বারে বারে রিপিট আসছে, সেই অঙ্কগুলোকে তোমরা একদম সাজেশন নিয়ে চলবা, সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি আসবে। এরপরে আমরা চলে যাব পরের পেজে, দেখো 390 পেজে 12 দাগের অঙ্কগুলো। 12-এর 1 নম্বর অঙ্কটা দেখে নেব। 12-এর 1 নম্বর দেখো, 1-এর অঙ্কটা আমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা পাই বাই 2 দেওয়া আছে, মানে 90 ডিগ্রি দেওয়া আছে। আলফা প্লাস বিটা পাই বাই 2, এটা কিন্তু 90 ডিগ্রি, পাইয়ের মানে 180 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে এখানে এক কাজ করি, আলফা প্লাস বিটা সমান সমান আমরা 90 ডিগ্রি করিয়ে দিলাম। তোমরা বুঝতে পারবা বেশি। তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, বিটার মানটা বের করে নিই। বিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, বিটার মানটা বের করে নিলাম। এবার চলো আমরা বাম পক্ষটুকে নিই। আমরা করবো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ কত আছে, সেক আলফা প্লাস সাইন বিটা, আর নিচে আছে আমাদের সাইন আলফা। ওকে, এবার চলো আমরা সরলটা করি। সাইন না সেক আলফা আছে, সেক আলফা সাইন বিটা, দেখো বিটার মান তো বের করলাম, তো বিটার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস কি লিখবো, আলফা লিখবো, আলফা। আর এখানে সাইন আলফা থাক, সেক আলফা প্লাস সাইন 90 মাইনাস থিতা, এটাকে থিতা ধরলাম, এটা কস থিতা হবে, কস আলফা। আর নিচে আছে আমাদের সাইন আলফা। সেটাকে পার্ট করে নিই আমরা করব সেক আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা, এভাবে করতে পারবা, কারণ এটা ভগ্নাংশ জৈবিকগুলো আবার এটাই ফিরে পাবে। তাহলে এটা থেকে যেটা হয়, এটা থেকে এটা করতে পারবা। আচ্ছা, এখানে সেক আলফা, দেখো সাইনটা নিচে আছে, সাইনকে উপরে নিয়ে গেলে কসেক হয়ে যাবে, কসেক আলফা। আর কস বাই সাইন, এটা তোমরা কট আলফা করতে পারবা। বাম পক্ষের সরলটা আমরা এভাবে রেখে দিলাম। এবার আমরা চলে আসবো ডান পক্ষের সরলটা। চলো, ডান পক্ষের সরলটা আমাদের কি বলছে, আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা, ট্যান আলফা প্লাস 2 ট্যান, দেখো এখানে বিটার মানটা আমরা বসিয়ে দেবো। বিটার মানটা আমরা পেয়েছি 90 ডিগ্রি মাইনাস আলফা, ট্যান আলফা প্লাস 2, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিতা, এটা কট থিতা পাবা, কট আলফা, এগুলো হচ্ছে পুরো কোণের সূত্র। আচ্ছা, এবার আমরা কি করব, এদেরকে সাইন কষে ভেঙে নিই। সাইন আলফা আমাদের সরল করে না, এই জায়গাটা নিয়ে আসতে হবে, যেভাবে বাম পক্ষ পেয়েছি সেভাবে কিন্তু ডান পক্ষ চলে আসবে। এটা সাইন আলফা বাই কস আলফা। আচ্ছা, এখানে 2, এটাকে আমরা কস বাই সাইন, কটটাকে তোমরা লিখতে পারবা কস বাই সাইন, কস আলফা বাই সাইন আলফা। ওকে, এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, কস আলফা সাইন আলফা, সেটা কস আলফা মিলে গেল, দেখো কস কস, তাহলে সাইন সাইন গুণ করে সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন সাইন মিলে গেছে, তাহলে কস কস গুণ করে 2 কস স্কোয়ার আলফা পেয়ে যাবে, সাইন স্কোয়ার আলফা প্লাস, এটাকে ভেঙে নিচ্ছি, দেখো এটা আমরা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা করতে পারবো, 2 কস স্কোয়ার আলফাকে।
নিচে আছে কস আলফা সাইন আলফা। দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাহলে এটা সমান 1 হবে। কোণটা যখন একই থাকবে তাহলে সাইনের বর্গ কসের বর্গ 1 হয়ে যায় তার সমষ্টিটা। আচ্ছা, তাহলে এখানে এর মানটা তো 1, তাহলে এখানে আমি 1 বসিয়ে দেবো। এটা আমাদের হয়ে গেল কস স্কোয়ার আলফা। নিচে আছে কে? নিচে আছে কস আলফা সাইন আলফা। এবার আমরা পার্ট করে নিই। 1 বাই কস আলফা সাইন আলফা প্লাস পরে আছে কস স্কোয়ার আলফা আর নিচে আছে কস আলফা সাইন আলফা। ঠিক আছে। আচ্ছা, এটা 1/cos, এটাকে sec লিখতে পারবা, sec আলফা। 1/sin, তো cosec আলফা। তবে ঠিক চলে আসছে এর মতন করে। আর এখানে এই যে cos আলফা, একটা cos কাটো, তাহলে উপরে আমাদের একটা cos থেকে যাবে আর দুটো cos ছিল এখানে cos স্কোয়ার, তাহলে এইভাবে কেটে একটা cos আলফা। আচ্ছা দেখো, cos আলফা উপরে, নিচে sin আলফা, cos/sin, এটাকে তোমরা cot লিখতে পারবা। দেখো cot, এটা এই যে cot, cot আলফা। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো বাম পক্ষ যেটা এসেছে ডান পক্ষ কিন্তু সেটাই এসেছে। তাহলে আমরা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। পরের প্রশ্ন যে 12-2 নম্বরটা তোমরা বই থেকে পেয়ে যাবো, বইয়ের প্রশ্ন আছে এবং খুব সহজ প্রশ্ন, এগুলো পড়তে পারো। 12-3 নম্বরটা, 12-3 নম্বর অঙ্কটা কিন্তু এটা বই থেকে পাবা, একদম বইয়ের অঙ্ক আছে। 13 দেখো 13-এর 1 নম্বরটা, 13-এর 1 নম্বর অঙ্কটা বই থেকে আছে। কোথায় পাবা বইতে? এটা তোমরা চলে যাবা, পেজ নাম্বার আমি উল্লেখ করে দিই, পেজ 327 পেজে দেখবা যে 14 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটাই। শুধু ওখানে দেখবা যে 3.6 মিটার আছে এখানে না, সেখানে 3.3 মিটার আছে, যার শুধু একটু সংখ্যাটা চেঞ্জ করেছে। ওকে, বেশি কিছু যদি চেঞ্জ করে দিত তাহলে করে দিতাম অঙ্কটা। আমরা অনেক অঙ্ক করেছি বইয়ের সঙ্গে মিলেছে আর অনেক সংখ্যাগুলো চেঞ্জ করেছি, তাহলে কিন্তু করে দিয়েছি। কিন্তু এখানে শুধু জাস্ট এখানে 3.6 আছে, 3.3-এর জায়গায় 3.6 করেছে। কোনো সমস্যা হবে না, বইয়ের অঙ্ক আছে, তোমরা করতে পারবা। সমস্যা হলে তোমরা কিন্তু জানাবা আমাকে, ঠিক আছে? কমেন্টে জানাবা যে অঙ্কগুলো তোমাদের ছেড়ে দিচ্ছি সেই অঙ্কগুলো কি তোমাদের সমস্যা হচ্ছে, তার কমেন্টে নিশ্চয়ই জানাবা। যদি সমস্যা হয় তা তোমাদের আমি করে দেওয়ার চেষ্টা করব। 13-2 নম্বরে দেখো, এই অঙ্কটা একদম বই থেকে আছে হুবহু, কোনো কিছু চেঞ্জ নাই। বইতে তোমরা পেয়ে যাবা 326 পেজে 10-এর দাগে দেখবো অঙ্কটা আছে। আমরা চলে আসবো 14-এর 1 নম্বরটা। 14-এর 1-এর অঙ্কটা বইয়ের বাইরের আছে, চলো আমরা এটা করাবো, ঠিক আছে? দেখো 14-এর 1-এর প্রশ্নটা কি বলছে। 14-এর 1 নম্বর এর বলছে সমদৈর্ঘ্য ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলো। সমদৈর্ঘ্য ধার বিশিষ্ট মানে দুটি ঘনক আছে যাদের ধারের দৈর্ঘ্য সমান আছে। আচ্ছা, তাহলে পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করেছে। দুটি ঘনককে পাশাপাশি রেখে আয়তঘন তৈরি করা হলো। যদি আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল 360 বর্গ সেমি হয় তবে প্রত্যেকটি ঘনকের ঘনফল নির্ণয় করো। প্রত্যেকটি ঘনক, দুটি ঘনক আছে, বুঝলা? ঘনক তোমরা দেখেছ, প্রত্যেকটা ঘনকে তোলগুলো বর্গক্ষেত্র, এভাবে দুটো বর্গক্ষেত্র তোল তৈরি করবা। এভাবে পাশাপাশি আর একটা ঘনক এখানে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এখানে পাশাপাশি আর একটা ঘনক তৈরি করা হয়েছে, এভাবে আর একটা ঘনক এখানে তৈরি করা হয়েছে। তাহলে এই যে ধারের দৈর্ঘ্যগুলো দেখো, ধারের দৈর্ঘ্যটা যদি আমরা এ ধরে নিই তাহলে এরও ধারের দৈর্ঘ্য কত হবে? এই হবে আমাদের, তাই তো? তাহলে এখানে দেখো এই যে আয়তঘনকটা তৈরি, দুটি ঘনক পাশাপাশি রেখে আমাদের কি হবে? এটা একটা আয়তঘনক হয়ে যাবে না দুজনে মিলে? তাহলে এই যে আয়তঘনকের যে দৈর্ঘ্য হবে, তাই তো? মানে আয়তঘনকের আয়তঘনকের দৈর্ঘ্যটা কত হবে বলো তো? দৈর্ঘ্যটা দেখো, এই যে দৈর্ঘ্যটা এটা মানে এখানে এ আর এ যোগ হয়ে, এ আর এ যোগ হয়ে আয়তঘনকের দৈর্ঘ্যটা 2a একক হয়ে যাবে, 2a একক। প্রস্থটা দেখো, প্রস্থ আমরা এটাকে যে প্রস্থ বলি, এটা উচ্চতা। আর প্রস্থ কিন্তু দেখো ধারের দৈর্ঘ্য এ হলে তো সবগুলোতে এই হবে, প্রস্থ এ, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য মান কিন্তু আমাদের এ হয়ে যাবে, কারণ ঘনকের ধারের দৈর্ঘ্যগুলো সমান হয়, তাই তো? তাহলে প্রস্থ কিন্তু এ আছে। আর উচ্চতাও কিন্তু এ পেয়ে যাবে, এই যে উচ্চতা, এই যে হাইটগুলো
ঘনকের যে উচ্চতা এ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু পেয়ে গেছি আয়তঘনকের। এই যে আয়তঘনকটা তৈরি হয়েছে আমাদের। তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, দেখো আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এই যে প্রস্থ আর উচ্চতা গুণ, মানে এ গুণিত এ, এই যে প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস তারপরে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য হবে, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, মানে উচ্চতা এ আছে আর দৈর্ঘ্য আছে 2a। এই যে দেখো, এই হচ্ছে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এটাই সমান বলে দিয়েছে, দেখো আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা বলে দিয়েছে 360 বর্গ সেমি। এই তো এককটা সেমি আছে, তো এখানে এককের জায়গায় তোমরা সেমি লিখতে পারো, এগুলো সব সেমি। তাহলে এখানে 360, এই যে আমাদের বর্গ সেমি 360 সমান হবে সেই আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে সরল করে আমরা কিন্তু এর মানটা পাবো। দেখো এটা হয়ে যাবে কত, এটা 2a² হবে, এটা তোমরা a² পাবা, এখানেও পাবা 2a²। 360 2 দিয়ে কাটাকাটি করো, 2 কে 2, 2 8 16, 1 8 16 আর 16টা বসে যাবে। আচ্ছা 2a² 2a² এটা পেয়ে যাবা 5a², এদিকে 180, 5 দিয়ে কাটাকাটি করো, 5 3 15, 3 চলে আসবে 30, 5 6 30। দেখো a² যদি 36 হয় তাহলে এর মান কত হবে, 36 বর্গমূল 6। তার ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা 6 পেয়ে গেলাম। আমাদের কি বের করতে বলেছে, আমাদের এখানে বের করতে বলেছে, দেখো প্রত্যেকটি ঘনকের ঘনফল মানে ঘনকের আয়তন বের করতে বলেছে। ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব, ধারের কিউব বলতে 6 এর কিউব, 6 এর কিউব ভাঙাও, 6 ইন্টু 6 ইন্টু 6, 3টা 6 গুণফল করবা, 6 6 36, 36 6 216 পেয়ে যাবা। এত ঘন সেমি, ঘন সেমি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে চলে এসো 14 2 নম্বরটা। 14 2 অঙ্কটা একদম বইয়ের অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা বই থেকে পেয়ে যাবা। কোথায় পাবা আমি একটু তোমাদের বলে দিচ্ছি। এটা চলে যাবা পেজ নাম্বার 266 পেজে, তোমরা দেখবা 13 দাগের যে অঙ্কটা আছে একদম একই অঙ্ক আছে। আমরা 14 3 নম্বর অঙ্কটা করাবো, এটা বইয়ের বাইরের অঙ্ক আছে। চলো 14 3 অঙ্কটা দেখে নেবো কি বলছে। 14 3 নম্বর দেখো, প্রশ্নটা পড়া যাক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত দেওয়া আছে। তো শঙ্কুর উচ্চতাকে আমরা h বলবো, আর তির্যক উচ্চতা যেটা আমরা l বলবো। ঠিক আছে, তার অনুপাতটা দেওয়া আছে কত, 4:5 দেওয়া আছে। যদি শঙ্কুর আয়তনের এত হয় তাহলে শঙ্কুর আয়তন এত ঘনসেমি বলে দিয়েছে, তবে সেই শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। মানে ভূমির ব্যাসার্ধ যেটা r এর মানটা বের করতে বলেছে। এখানে যে উচ্চতা তির্যক উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা h এর মানটা, এই যে 4 আছে বলে আমরা 4x ধরে নিব, 4x, আর এই তির্যক উচ্চতা l যেটা 5 আছে এখানে, তাহলে আমরা 5x ধরে নিলাম। এভাবে ধরে নেওয়া যাবে। ওকে, আচ্ছা তাহলে এই যে শঙ্কু আছে, তোমরা শঙ্কুর একটা সূত্র জানো, যে শঙ্কুর তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা নিয়ে একটা সূত্র আছে। যে সূত্রটা তোমরা জানতে হবে, l² সমান সমান h² প্লাস r²। এই সূত্রটা অনেকবার তোমাদের দেখিয়েছি, সমকোণী মানে শঙ্কুর ছবিটা এঁকে এটা আমি দেখিয়েছি, এটা হয়। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা কার মানটা পেয়ে যাব, আমরা কিন্তু এখান থেকে r এর মানটা পেয়ে যাব। তাহলে r এর মানটা যদি এখানে আমরা দেখি যে r² সমান কত হবে, সেটা হয়ে যাবে আমাদের l² মাইনাস h²। l এর মান হচ্ছে কত, l এর মান হচ্ছে 5x তার হোল স্কয়ার, আর h হচ্ছে আমাদের 4x তার হোল স্কয়ার। এটা পেয়ে যাবা 25s², এটা হবে 16s²। এটা x আছে, x আছে, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবো 9s²। এটা হচ্ছে r² মান। তাহলে r এর মান কত পাবা, এটা 9 এর বর্গমূল 3, s² থাকলে x, তাহলে 8টা পেয়ে গেল 3x। এবার আমাদের শঙ্কুর যে আয়তন বলে দিয়েছে, তাহলে শঙ্কুর যে আয়তনের সূত্র, সেই আয়তনের সূত্র জানতে হবে। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r² h, এটা হচ্ছে শঙ্কুর আয়তন, যেটা প্রশ্নে কিন্তু এখানে বলে দিয়েছে আয়তনটা কত, 1293/6। চলো এখান থেকে আমরা মানগুলো বসার চেষ্টা করি। 1/3, পায়ের মান আমরা জানি 22/7,
আর স্কোয়ার, আর তো পেলাম 3x, তাহলে 3x বলতে তার স্কোয়ার, যে আর স্কোয়ারটা 9s স্কোয়ার আছে, চলো এটাই বসিয়ে দিই আমরা, 9s স্কোয়ার। আর এইচ হচ্ছে 4x, আর এদিকে আছে 12, 9 3 6। ওকে, চলো কাটাকাটি করো, 3 3 9। আচ্ছা, এখানে আমরা 3 দিয়ে দেখি কাটাকাটি করি, 3 4 12, 3 3 9, 3 1 3, 3 দিয়ে 6। এবার চলো এবার 4 দিয়ে কাটাকাটি করো, 4 1 4, 3 ছোট আছে, একটা শূন্য নিয়ে নিবা। তারপরে কোথায় যাবে 31, 4 7 28, 3 চলে আসবে 32, 4 8 32। আচ্ছা 11 দিয়ে করো, 11 দিয়ে 22, একে 11 দিয়ে, 11 9 99, এখানে 8 বাজলো 88, 11 8 88। আবার 2 আর 98, 2 4 8, 1 চলে আসবে এটা 18, তাহলে 2 9 18। দেখো এখানে দেখো এস স্কোয়ার এক্স, এটা এক্স কিউব পাবা, আর এখানে 49 আছে, আর 60টা নিচে ছিল, দেখো এই 60টাকে বর্গমূল করে দাও, তার 49 ইন্টু 7 এরকম চলে আসলো। আচ্ছা এটা এক্স কিউব, এটা 49কে 7 ইন্টু 7 ইন্টু 7 এটা করতে পারবা। আচ্ছা এক্স কিউব, এটাকে 7-এর কিউব করে নাও, তাহলে এখানে পাওয়ার সমান তো মূল সংখ্যার সমান, সূচকের নিয়ে দেখো এক্স সমান কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম আমরা। ওকে, তা আমাদের এখানে ব্যাসার্ধ, তাই না, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বের করতে বলেছে। ব্যাসার্ধ আমরা কত ছিল, ব্যাসার্ধ আর এর মানটা কত পেয়েছিলাম, আর এর মানটা পেয়েছিলাম আমরা 3x, তাই তো 3x, তাহলে 3 ইন্টু 7 হচ্ছে আর, তাহলে আর সমান কত পেয়ে গেলাম 21 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। সেই শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ বের করতে বলেছিল সেটা 21 সেমি পেয়ে গেলাম। এরপরে আমরা চলে আসবো 15 দাগের প্রশ্নগুলো। 15 1 নম্বর দেখো কি বলছে প্রশ্নটা। এখানে আমাদের বলছে নিচের তথ্যের যৌগিক গড় নির্ণয় করো। এই যে তথ্যটা দেওয়া আছে এখান থেকে যৌগিক গড় নির্ণয় করতে হবে। দেখো যৌগিক গড় এই নিয়মে, এই তথ্য অনুসারে কিভাবে যৌগিক গড়টা নির্ণয় করবো, দেখো ভালো অঙ্ক আছে এটা, আমরা করাবো 15 1 নম্বর, 15 1। তো আমরা এই তথ্য থেকে পরিসংখ্যা বিভাজন ছক একটা আছে ওটা তৈরি করব। তো আমরা লিখব পরিসংখ্যা বিভাজন ছক। দেখো ছকটা কিভাবে হবে, ছকটাই আমাদের তৈরি করতে হবে ভালো করে। আচ্ছা আমি এভাবে করে একটা ছক বানাতে পারবো। এখানে এদিকে এভাবে নিয়ে নাও, কিছু ঘর তৈরি করে নাও, এভাবে সাধারণভাবে তোমরা ঘরগুলো তৈরি করতে পারবা। তো কতগুলি করবা, একটা তোমাদের বেশি নিতে হবে, যেহেতু এখানে লিখবো আমরা, ঠিক আছে। আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 10টা করে নাও, 1 2 3 4 5 6 7 8 9, আর একটা করে নিচ্ছি আমরা 10। দেখো এভাবে কিন্তু আমরা 10টা ঘর টেনে নিয়েছি, যেভাবে গুণে। কম বেশি হতে পারে, তোমরা কমে গেলে আবার তোমরা এখানে করে নিতে পারবা। তারপরে আচ্ছা প্রথমে আমরা এখানে শ্রেণী সীমানাগুলো তৈরি করব, তৈরি করা নাই কিন্তু শ্রেণী সীমানা। তো আমরা প্রথমে লিখে নিচ্ছি শ্রেণী সীমানা, তো এখানে শ্রেণী সীমাগুলো তৈরি করব, এটা একটা আমাদের ঘর আসবে, এখানে আমি এইভাবে করে যুক্ত করে দেব শ্রেণী সীমানার ঘর। পরেরটা আমরা, আচ্ছা শ্রেণী সীমাগুলো আমি বসিয়ে দিচ্ছি আগে, ঠিক আছে। দেখো প্রথমে দেখো 10-এর কম বলেছে, 10-এর কম আমাদের কত হবে, 0 হবে, 0-র চেয়ে তার কম আসবে না, তাহলে এটা 0 থেকে 10 পাবা, 10-এর কম 0 থেকে 10। তারপরে 20-র কম, দেখো 0 থেকে 10 তো নেওয়া হয়ে গেছে, তাহলে 20-র কম কত হবে, 10 থেকে 20 হবে না, এটা এখানে কিন্তু বুঝতে হবে, 20-র কম 10 থেকে 20, এই দেখো 10 অবধি তো হয়ে গেছে, তাহলে 20-র কম 10 থেকে 20 নিলাম। এরপরে দেখো এরপরে যা যা আছে বসিয়ে দেবো, 30-এর কম 40-এর কম। এরপরে তোমরা দেখো পরপর একে সিরিয়াল লিখতে পারবা, 10 থেকে 20, তাহলে 20 থেকে 30 হবে, তারপরে 30 থেকে 40 হবে, পরপর চলবে কিন্তু শ্রেণীগুলো।
তারপর 40 থেকে 50 পাবা, 50 থেকে 60 পাবা, তাই তো? তারপরে 60 থেকে 70 পাবা, আর 70 থেকে 80 পাবা। দেখো 90 অবধি আছে, তাহলে 80 থেকে দেখো 90 পাবা। যতগুলি আছে এই যে 90 এরকম আমরা তৈরি করে নিয়েছি। এরপরে আমরা দেখাবো ছাত্র সংখ্যা আছে না, ছাত্র সংখ্যা ওটা দেখাবো এখানে। এটা একটা ভালো বোঝার জিনিস আছে এখানে, এই ঘরটাই মেন। এই যে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের এখানে পরিসংখ্যা। ওকে, এটাকে আমি FI দিয়ে দিব, পরিসংখ্যা। এই ঘরটা কিন্তু আমরা তৈরি করব ভালো করে। দেখো ছাত্র সংখ্যা যেটা পরিসংখ্যা, প্রথমে লক্ষ্য করো, প্রথমে যে 10-এর কম, এই যে 10-এর কম ছাত্র সংখ্যা কত বলেছে? 12 বলেছে না? তাহলে এখানে আমাদের 12 বসে যাবে। ওকে, তা 10-এর কম ছাত্র সংখ্যা 12 জন আছে। এবার 20-র কম ছাত্র সংখ্যা, দেখো এখানে 20-র কম 22 আছে। 20-র কম তো আমাদের 10-এর যে ঘরে ছিল, এই যে 10-এর মধ্যে ছাত্র সংখ্যা, তাহলে 20-র কম তো এর মধ্যে ঢুকে আছে, 12 জনও আছে। তাহলে 20-র কম 12, এই যে 0 থেকে 10 তো হয়ে গেছে 12 জন। তাহলে এই যে আমাদের 20-র কম 22 জন আছে না, এই যে 22 জন আছে, এই 22 জন থেকে 12 জন বাদ দিয়ে দাও। তারপরে আমরা এই যে 10 থেকে 20-র মধ্যে কতজন ছাত্র সংখ্যা আছে তার পরিসংখ্যাটা পাবো। আমাদের এখানে 10 থেকে 20 আছে, আর 20-র কম তো আমাদের পুরো এই অবধি চলে আসছে, তাহলে 22টা আছে পুরো এই অবধি। এখানে 12 আছে এর মধ্যে ঢুকে, 22-এর মধ্যে। তো আমরা এই যে 22 থেকে 12টা বিয়োগ করে কত পাবো আমরা? এটা 10 পেয়ে যাব। তাহলে এই যে 10 থেকে 20-র মধ্যে যে ছাত্র সংখ্যা পাবা, পরিসংখ্যাটা 10 পাবা। এটা কিন্তু মনে রাখবা। ওকে, তাহলে একইভাবে দেখো তো, এবার দেখো 30-এর কম 40 আছে। তাহলে এখন এই যে 40-এর কম মানে কি 22 ঢুকে আছে, তাহলে 40 থেকে তোমাদের কিন্তু 22টা বিয়োগ করে দেবা, তার আগেরটা কিন্তু বিয়োগ হয়ে যাবে। এভাবে করে করে কিন্তু পরিসংখ্যাগুলো তৈরি হবে। এটা কিন্তু 18 পাবা বিয়োগ করে। আবার দেখো 40-এর কম 60 আছে, তাহলে 60 থেকে 40টা বাদ দেবা, এই যে 40টা আছে। দেখো এই যে দেখো 22 থেকে 12টা বাদ দিয়েছো, আবার 40 থেকে 22টা বাদ দিয়েছো, 60 থেকে 40টা, তাহলে এখানে বিয়োগ করবা। তা 60 থেকে 40 বিয়োগ করে এটা 20 পেয়ে যাবা। আবার দেখো এখানে 50-এর কম কত বলেছে? 72, তাহলে এখানে আমাদের 72 চলে আসবে। এই যে যেটা 50-এর নিচে আছে, 50-এর কম 72, তাহলে 72 থেকে 60টা বাদ দিয়ে দেবা, এই যে 60 আছে। তো এটা বিয়োগ করে কত পাবে? এটা 12 পেয়ে যাবা এখানে বিয়োগ করে। আবার দেখো এখানে 60-এর কম 87 আছে, তাহলে এখানে 87 বসিয়ে দাও। 87 থেকে 72 বিয়োগ হবে এটা, তাহলে এটা যদি বিয়োগ করো 87 থেকে 72, এটা কিন্তু 15 পেয়ে যাবে বিয়োগ করে। তারপরে কত আছে দেখো, তারপরে দেখো 70-এর কম 102, তাহলে এখানে 102 বসাবা, আর 87টা বিয়োগ করতে হবে। তাহলে 102 থেকে 87 বিয়োগ করবে, এটা কিন্তু 15 পেয়ে যাবে এখানে। তারপরে দেখো, তারপরে এই যে 80-র কম 11, 111 আছে 80-র কম, তাহলে এখানে 111 বসাবা, বিয়োগ 102 বিয়োগ করতে হবে। তাহলে 111 থেকে 102 বিয়োগ করে এটা 9 পেয়ে যাবা। পরে শেষে দেখো 90-এর কম 120 আছে, তাহলে 120 থেকে 111 বিয়োগ হবে, তো এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করে এখানেও কিন্তু 9 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের FI পরিসংখ্যা। এটা মোট পরিসংখ্যা যেটা সামেশন FI বলা হয়, এটা কিন্তু তোমরা তৈরি করে নেবা। এখানে যে 12, 10, 18 এই যে পরিসংখ্যাগুলো যোগ করবা, এগুলো যোগ করে তোমরা কিন্তু পেয়ে যাবা 120 পেয়ে যাবা। ঠিক আছে, এবার এখানে আমাদের কিন্তু আরও দুটো ঘর হবে। চলো, তো এখানে আমি 3 নম্বর ঘরটা তৈরি করি, যেটা হবে আমাদের শ্রেণীমধ্যক। চলো এখানে আমরা লিখব শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যককে আমরা XI বলবো। তাহলে এই যে XI দিয়ে আমাদের একটি ঘর তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো এই যে শ্রেণীমধ্যকগুলো আমরা কি করে তৈরি করবো? এই যে শ্রেণী সীমানা আছে এদের মধ্যে, শ্রেণীমধ্যক বা শ্রেণীর মধ্যমান, এই যে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ, তাই এটা যোগ করো, এটা যোগ করে 10 পাবো, আর 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। এদের মধ্যমানটা 5, এমনিতে বুঝতে পারছো তোমরা। এরপরে এটাকে দেখো, এই যে 10, 20-এর মধ্যে কি আছে? 15 আছে। দেখো এদের মধ্যে 15 এরভাবে বুঝতে পারছো। আর উচ্চ নিম্ন যোগ করে যে 30কে 2 দিয়ে ভাগ করলে যে 15 পাবা, তাহলে এভাবে বোঝা যাচ্ছে, তাই না? মধ্যমানটা 15। তাহলে এখানে দেখো 5 থেকে 15 বাড়ছে কত? 10 করে বাড়ছে। তাহলে এখানে তোমরা দেখো এখানে কত পাবা? তাহলে আবার 10, 12, এটা 25 পেয়ে যাবা। এই যে দেখো এদের মধ্যে 20 থেকে 30-এর মধ্যে 25, তবে 10 করে বাড়াও 35 পাবা। তারপর এটা 45 পাবা, এটা 55 পেয়ে যাবা।
তারপরটা 65 পেয়ে যাবা। আর এখানে 65-র পর পেয়ে যাবা 75, 75 পর পেয়ে যাবে এখানে 85 পেয়ে যাবা। এভাবে শ্রেণী মধ্যগুলো কিন্তু বের করে নিতে হবে আমাদের। তারপরে যে ঘরটা তৈরি হবে আমাদের, এটা হবে এই যে এফআই এক্সআই। এফআই এক্সআই মানে এখানে গুণ আকারে আছে, পাশাপাশি আছে। তাহলে এই যে এফআই আর এসআই যে মানগুলো আছে, এদের মানগুলো গুণ করে এখানে বসাবো। তাহলে 12 5 গুণ করে এটা 60 পেয়ে যাবা। 10 15 গুণ করো, 10 15 গুণ করে এটা 150 পাবা। 18 আর 25 গুণ করবা, 18 25 গুণ করে 450 পেয়ে যাবা। 20 35 গুণ করবা, 20 35 গুণ করে এটা পেয়ে যাবা 700। 45 12 আছে, 45 আর 12 গুণ করবা, এটা পেয়ে যাবা 540 পাবা। 55 আর 15 গুণ করবা, 55 আর 15 গুণ করে পাবা 825, এটা হয়ে যাবে 825। আর 65 আর 15, 65 আর 15 গুণ করে পাবা 975। 75 আর 9, 75 আর 9 গুণ করে পাবা 675। আর 85 আর 9, দেখো 85 9 গুণ করবা 765 পাবা। এটা হলো আমাদের এফআই এক্সআই। তাহলে আমরা এখানে তৈরি করব সামেশন এফআই এক্সআইটা তৈরি করব। সামেশন হচ্ছে যোগফল, এদের প্রত্যেকটার যোগফল হচ্ছে সামেশন দিয়ে বোঝায়। তাহলে এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা যোগ করবা, তোমরা যোগ করে পেয়ে যাবা এই যে 51 40 পেয়ে যাবা। 51 40, এই যে দেখো। তা আমাদের সামেশন এফআই পেয়ে গেছি, সামেশন এফআই এক্সআই, এই দুটো মান শুধু দরকার। এই দুটো মান পেয়ে গেলেই আমরা গড়টা পেয়ে যাব, যে আমাদের বের করতে বলেছি যৌগিক গড়। দেখো এখন যৌগিক গড় আমরা সহজে পেয়ে যাব। তো অতএব যৌগিক গড় সমান সমান, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এই যে আমাদের সূত্র, মানগুলো বসিয়ে দাও। সামেশন এফআই এক্স এর মানটা পেয়ে গেলাম 51 40, আর সামেশন এফআই হচ্ছে 120। আচ্ছা এখানে 0 0 কেটে দাও। আচ্ছা এটা 12 দিয়ে এটা ভাগ করবা, এটা ভাগ করে পেয়ে যাবা যেটা পাবা 42.8, আরও পাবা এখানে দশমিক দিয়ে। আমি এখানে 8 অবধি রেখে দিলাম, প্রায় লিখে দিলাম। তোমরা দেখবা 3 3 করে আরও দশমিক দিয়ে অনেক সংখ্যা পেয়ে যাবা, তো সবগুলো লেখা দরকার নাই। এতে যে ভাগফলটা 42.8 আমরা প্রায় দিয়ে লিখে দেবো। এটাই হচ্ছে আমাদের যৌগিক গড়। ওকে, এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্নে, 15-এর 2 নম্বর প্রশ্নটাতে চলে আসবো। দেখো 15-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। এবার আমরা সংখ্যাগুরু মান কি করে বের করব সেটা শিখবো, ঠিক আছে? এই অঙ্কটা খুবই ভালো। আচ্ছা আমরা করবো 15-এর 2 নম্বর। আচ্ছা এখানে দেখো, তারপর এখানে ছকটা আমাদের যদি শ্রেণী সীমানায় সাজানো থাকতো না, মানে যে 54 আছে, যদি এখানে আবার 54 ফিরে আসতো, তাহলে কোনো কিছু করা দরকার ছিল না, আমরা এই ছক থেকে আমরা কাজ শুরু করে দিতাম। কিন্তু এখানে শ্রেণীগুলো শ্রেণী সীমানায় তৈরি করা নাই। এভাবে তৈরি করা না থাকলে আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে, এই শ্রেণীগুলো শ্রেণী সীমানায় তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আবার ঘরটা কিন্তু করতে হবে এখন তৈরি। চলো আমি যদি এখানে তৈরি করি, তা পরিসংখ্যা বিভাজন ছক বলে লিখে দিচ্ছি আমি। সেরকম কোনো কাজ নাই, জাস্ট শুধু শ্রেণীগুলো শ্রেণী সীমানায় করবো। পরিসংখ্যা বিভাজন ছক, যে ছকটা আছে দেখো আমরা এভাবে তৈরি করি, যেভাবে আছে ছকটা ওইভাবে আমরা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যেভাবে আছে না। এখানে আরেকটা ঘর করে দিলাম, এই যেভাবে আছে। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা শ্রেণী সীমানা, যেগুলো শ্রেণীগুলো আছে আমরা শ্রেণী সীমানা তৈরি করব, শ্রেণী সীমানা। আর নিচে আছে আমাদের পরিসংখ্যা, এখানে আমরা লিখবো পরিসংখ্যা। তারপরে এই যে ঘরগুলো আছে দেখো, এই ঘরগুলো আমরা তৈরি করব। দেখো শ্রেণীগুলো এই যে আছে না, এই যে 45 থেকে 54, আবার কিন্তু 54 ফিরে নাই। তাহলে আমরা কি করব, হাফ কমাবো হাফ বাড়াবো। এগুলো ক্লাস 9 থেকে তোমরা দেখে আসছো শ্রেণীগুলো। হ্যাঁ শ্রেণী সীমানা আছে, হ্যাঁ শ্রেণী সীমায় আছে, এগুলো শ্রেণী সীমা। আর এগুলোকে করবো শ্রেণী সীমানায়। দেখো শ্রেণী সীমানায় করতে গেলে আমরা হাফ কমাবো হাফ বাড়াবো। কি করে বুঝবো কখন করব বা করব না? এই যেটা বললাম যে এই যে 45 থেকে 54, আবার কিন্তু 54 এখানে থাকা দরকার। যদি না থাকে
তাহলে এগুলো শ্রেণীর সীমা আছে, তাহলে শ্রেণীর সীমানাই করে নিতে হবে। হাফ কমাতে হবে, হাফ বাড়াতে হবে, তাহলে হাফ কমাও। হাফ কমালে কত হবে? তো এটা হবে আমাদের 44.5 হবে এই জায়গাটা। তো 44.5 থেকে পরেরটা হাফ বাড়াবো, তো 54 আছে, তাহলে এখানে হাফ বাড়াবো 54.5। এইভাবে করে আমাদের বাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা এভাবে করে নাও। তারপরটা দেখো, আচ্ছা এটা 55 থেকে হাফ কমাবা, মানে 54.5 পাবা। তাহলে এখানে আসবে 54, হ্যাঁ এই যে আমাদের কথা হচ্ছে 54, এটা 5 হবে 54.5। দেখো এটা কিন্তু ফিরে চলে আসলো। আর তারপরটা হবে 64.5, 64.5, ঠিক আছে, এইভাবে করে হবে। পরেরটা দেখো, পরেরটা এই যে 65 আছে, তো এটা 64.5 এখানে চলে আসবে, তাহলে 64.5 থেকে 74.5, 74.5 এভাবে পেয়ে যাবা। পরেরটা দেখো, পরেরটা কত আছে এখানে? 75 আছে, তাহলে 75কে লিখতে পারবো 74.5, 74.5 থেকে কোথায় যায় 84, তাহলে এটা যাবে আমাদের 84.5। পরেরটা কত আছে দেখো, পরেরটা আছে এখানে 85, তাহলে এখানে লিখবো আমরা 85 লিখবো না, হাফ কমাবো 84.5 থেকে 94, তাহলে এখানে হবে আমাদের 94.5। আচ্ছা আর একটা ঘর আছে, জায়গাটা শর্ট হয়ে গেল আমাদের, চলো আমি এখানে ছোটো করে লিখে দেখাই। পরেরটা কত হবে? যে 94.5 থেকে আমাদের হবে 104, এই যে 104.5, হাফ কমালাম হাফ বাড়ালাম। তাহলে এই যে দেখো শ্রেণীর সীমাগুলো শ্রেণীর সীমানায় তৈরি করে নিলাম, এভাবে আগে করে নিতে হবে। পরিসংখ্যাগুলো যা আছে তা বসিয়ে দাও। 13, এখানে 19 আছে, 32 আছে, এখানে 12 আছে, এখানে 6 আছে, দেখো পরিসংখ্যাগুলো বসিয়ে দিলাম। তাহলে এভাবে কিন্তু কাজ করে নিতে হবে। যদি এভাবে সাজানো থাকতো তাহলে কোনো ব্যাপারই ছিল না, মানে এই সংখ্যাটা এইখানে যদি ফিরে থাকতো, মানে 54 আছে যে 54 থাকতো, তাহলে কোনো কিছু করা দরকার ছিল না, এই ছক থেকে আমাদের কাজ শুরু হয়ে যেত। এবার দেখো, এবার আমাদের এভাবে করার পর দেখো সংখ্যাগুলো মান যে নির্ণয় করবো। এখন প্রথমে আমাদের জানতে হবে যে দেখো এই যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মানের যে শ্রেণীটি হলো কোনটা। তো এখানে আমরা লিখবো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মানের শ্রেণীটি হলো এই জিনিসটা দেখো বোঝার ব্যাপার আছে। কোনটা শ্রেণী নিব, যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মানের যে শ্রেণী হবে কোনটা হবে। তবে এখানে দেখো সর্বোচ্চ পরিসংখ্যা কোথায় আছে, এই যে 32 আছে না আমাদের, 32, তাহলে 32-এর যে শ্রেণীটা আছে সেটাই হবে আমাদের সংখ্যাগুলো মানের শ্রেণী। ওকে, তাহলে কত আছে শ্রেণীটা দেখো তো, এই শ্রেণীটা আছে আমাদের, এই যে দেখো 74.5 থেকে 84.5, এই যে শ্রেণীটা, যে পরিসংখ্যাটা বড় থাকবে তার শ্রেণীটাই হবে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মানের শ্রেণী। এটা ভাবে তৈরি করে নিবা। আচ্ছা এখানে এবার আমরা দেখাবো মানগুলো। দেখো এখানে যে এল এর মানটা নিবা, এই যে শ্রেণীটা পাবা তার নিম্ন মানটা, মানে 74.5 হবে এল এর মানটা, এটা চলে আসবে। তারপরে হবে আমাদের F1 হচ্ছে কোনটা, F1 32 হবে, সর্বোচ্চ যে পরিসংখ্যাটা সেটা নিবা 32। F1 উপর নিবা F0 কোনটা, সর্বোচ্চ যে পরিসংখ্যা পাবা, সর্বোচ্চ পরিসংখ্যার আগের যে পরিসংখ্যাটা 19 আছে সেটা হবে F0 মান। তারপরে F0 এর উপর নিবা, দেখো F1 নিয়েছি, F0 নিয়েছি, এবার F2 নিবা। F2 কোন মানটা, সর্বোচ্চ পরিসংখ্যা আছে না তারপরের যে পরিসংখ্যাটা 12, এটা হবে আমাদের, এটা 12 হবে F2টা। এবার H হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, এটা বিয়োগ করে কিন্তু তোমরা কত পেয়ে যাবা, এটা কিন্তু তোমরা পেয়ে যাবা শ্রেণী দৈর্ঘ্যটা এখানে তোমরা ঝেড়ে রাখবা, এটা থেকে বিয়োগ করে এটা কিন্তু 10 পাবা। দেখো 84.5 থেকে 74.5 বিয়োগ করো, কত পাবা, 10 পেয়ে যাবা। আগে কিন্তু বিয়োগ করে যেটা আমাদের দেওয়া ছিল সেখানে যদি শ্রেণী দৈর্ঘ্যটা বিয়োগ করো 54 থেকে 45, সেখানে কিন্তু 10 পাবা না, সেখানে 9 পেয়ে যেতা, ওই জায়গাটা কিন্তু ভুল হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এখন কিন্তু আমাদের 10 আসবে বিয়োগ ফলটা, শ্রেণী দৈর্ঘ্য যেটা উচ্চ থেকে নিম্ন বিয়োগ। আচ্ছা এভাবে মানটি বের করে আমাদের এখন সংখ্যাগুলো মানটা বের করে নিব। চলো তার একটা সূত্র আছে, আমরা সূত্রটা দেখব। আমরা লিখব নির্ণেয় সংখ্যাগুলো মান।
সংখ্যাগুরু মান। দেখো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র আছে, এই সূত্রটা আমি এখানে লিখে দেখাচ্ছি। দেখো সূত্রটা হবে এল প্লাস, এখানে হবে আমাদের f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 বন্ধনী ঘিরে দিবা আর ইন্টু এইচ। দেখো এভাবে হবে আমাদের সংখ্যাগুরু মানের যে সূত্রটা। এখানে কিন্তু এল f1 এগুলো সব পরিচয় কিন্তু দেওয়া হয়ে গেছে, তোমাদের বলে দিয়েছি কোনটা কার মান। এবার এখানে মানগুলো আমরা বসিয়ে দেবো। চলো এল এর মান হচ্ছে আমাদের ৭৪.৫ প্লাস f1 হচ্ছে ৩২, f0 19, 2 ইন্টু f1 যেটা আমাদের ৩২ আছে, f0 19, f2 হচ্ছে 12, এখানে হবে আমাদের ১০। ৭৪.৫ প্লাস ৩২ থেকে ১৯ এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে কিন্তু ১৩ পেয়ে যাবা, আমাদের হয়ে যাবে ১৩। আর নিচে ৩২ দুইয়ে কত হবে ৬৪, এটা হবে ৬৪ আর মাইনাস ১৯ আর মাইনাস ১২ এটা মাইনাস কত হবে ৩১ হয়ে যাবে, যেখানে ১০ আছে। ৭৪.৫ এটা ১০ এর সঙ্গে গুণ করে এটা ১৩০ পেয়ে যাবা। ৬৪ থেকে ৩১ বিয়োগ করবা, এটা বিয়োগ করে কত পেয়ে যাবা, এটা কিন্তু পেয়ে যাবা তোমরা ৩৩ পেয়ে যাবা। ঠিক আছে, এটা বিয়োগ করে পাবা কত, এটা হবে তোমাদের ৩৩। এই দেখো ১ করে দিলে ৬, ১ করে দিলে ৪, ৩ দিলে, আর ৩ করে দিলে ৬, ৩ দিলে। আচ্ছা এরপরে দেখো ৭৪.৫, এখন ১৩০কে ৩৩ দিয়ে ভাগ করবা, এটা যে ভাগ করো না তোমরা পাবা ৩.৯39, এভাবে কিন্তু ভাগটা চলতে থাকবে। তো আমরা আসন্ন মানে নিয়ে নেব ৭৪.৫, এর আসন্ন মান দেখো ৩.৯, দেখো এই যে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচ্ছে, তাই ২ দশমিক বলতে ৩.৯টা রেখে দাও। এবার ৩টা ৩-এ থাকতে পারে বা ৩-এর সঙ্গে ১ যোগ হবে, সেটা পরের সংখ্যাটা দেখবো। যেহেতু ৯ আছে ৫-এর চেয়ে বড়, তা ৩টাকে ৪ করে নেবা। আসন্ন মানে নিয়েছি, তার জন্য তোমরা প্রায় লিখে দেবা। এবার এই দুটো যোগ করে নিবা, এই দুটো যোগ করে পেয়ে যাবা ৭৮.৪৪ পাবা, এখানে প্রায় লিখে দেবা। দেখো নির্ণীয় সংখ্যাগুরু মান কিন্তু এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এভাবে দেখো খুব সুন্দরভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবা, খুব ভালো অঙ্ক এগুলো। ঠিক আছে, এখান থেকে তোমাদের যে পরীক্ষায় থাকবে 15-এর 3টা অঙ্ক থাকবে, 2টো অঙ্ক করতে বলবে। দেখো 4 নম্বর করা আছে, 4 2 8। দেখো কি সুন্দরভাবে তোমাদের করে দিলাম, তোমরা কিন্তু এখান থেকে নম্বর পাওয়াই মাধ্যমিকে। আমি কিন্তু ধরে ধরে শিখিয়ে দিচ্ছি, যেভাবে আমি তোমাদের শেখালাম আমার নিয়মে তোমরা করো, কোনো অঙ্ক বাদ যাবে না, করতে পারবা। এবার দেখো 15-এর 3-এর কথাটা বলবো। এই যেখানে ক্ষুদ্রতর সূচক অজাইব বলেছে, তো এখানে আমাদের এই যে অজাইবের অঙ্কগুলো না করলেও হবে। আমরা যৌগিক গড়, সংখ্যাগুরু মান, মধ্যমান নির্ণয়, এই যে 3 টাইপের আছে, এই 3 টাইপের যদি আমরা শিখে রাখি গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, তাহলে 3টা থেকে 2টো তোমরা অবশ্যই কমন পাবা। অনেক সময় 3টেই থাকে অঙ্ক, যে যৌগিক গড় বের করতে বলবে, সংখ্যাগুরু মান বের করতে বলবে, মধ্যমা নির্ণয় করতে বলবে, 3টা কিন্তু কমন পেয়ে যাবা, দেখবা 2টো করতে হবে। আর যদি তোমাদের কোনো কারণে তোমাদের যেটাকে বলে অজাইবের অঙ্কটা আসে, তা এটাকে তোমরা বাদ দিতে পারো, কারণ তোমরা কিন্তু 2টো কিন্তু পেয়েই যাবা। একদম এখান থেকে 2টো 100% গ্যারেন্টি কমন পাবা। ওকে, একটাকে বাদ দিলে কোনো যায় আসে না আমাদের। তো এই ছিল দেখো আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। প্রত্যেকটা অঙ্ক তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। কোনো অঙ্ক যদি সমস্যা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা। পরের ক্লাসটা তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।